আরে, তোরা দুজন কখন আসলি? अभी अभी आया मेरा दोस्त। তো কি অবস্থা? দিনকাল কেমন চলে তোদের? यह बहुत सुंदर है। तेरा खबर क्या है? খুব হিন্দি বলা হচ্ছে দেখি। তো হৃদয়, তুই এমন চুপ করে আছিস যে? না, এমনি। ভাবিকে দেখছি না, শপিং করতে গিয়েছে নাকি? না, এখনো অফিস থেকে ফিরিনি। ও, তাহলে কি করবি এখন? কিছু না, চা খাবি? হুম। তারপর তিনজন মিলে চা খাচ্ছি আর গল্প করছি। এমন সময় দরজায় টোকা পড়ল। মনে হয় তোদের ভাবি আসছে। তোরা বস, আমি দরজা খুলে দিয়ে আসি। जा। দরজা খুলে দেখি সোনালিকা। এত দেরি হলো যে? জ্যামে আটকে ছিলাম। ও দেখো কে এসেছে। এতদিন পর ভাবির কথা মনে পড়লো বুঝি। কি বলবো ভাবি, যতবার আপনার কথা মনে পড়ে তার এক ভাগও যদি আমার চাকরি ইন্টারভিউয়ের সময় মনে পড়তো, তাহলে এতদিনে আমি বস হয়ে যেতাম। পাম দিও না, বুঝেছো? পাম না ভাবি, পাম না, সত্যি। আচ্ছা বুঝেছি। কি ব্যাপার হৃদয়, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? ভাবি আর বললেন না, ক্ষুধা লাগছে। আচ্ছা তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে তোমাদের সবার জন্য নাস্তা তৈরি করছি, কেমন? কেন বসবো না? অবশ্যই বসবো। তারপর সোনালিকা ফ্রেশ হতে চলে গেল। এদিকে আমরা ক্যারাম খেলছি, অনেক ভালো লাগছে। ওইদিকে সোনালিকা ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করছে। ওই দেখেন, আপনাদের তো আমাদের পরিচয়ই দেওয়া হয়নি। আমি তামিম। এতক্ষণ যাকে আমার বন্ধুরা ভাবি বলছিল, সে হলো আমার বউ সোনালিকা। আর যাদের সাথে চুটিয়ে ক্যারাম খেলা হচ্ছে, তারা আমার ল্যাংটাকালের বন্ধু সজীব আর হৃদয়। এখন এতটুকু পরিচয় চলবে, কেমন? এখন গল্পে ফেরা যাক। উম তোমার দুষ্টুমি আরম্ভ হয়ে গেল। তোমার শরীর থেকে অন্যরকম একটা পারফিউমের স্মেল আসছে কেন? সোনালিকা আমার কথাটা শুনে অজানা ভয়ে কেঁপে উঠল। বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। হৃদস্পন্দন বেড়ে গেল। তামিম কি কিছু টের পেলো? কি হলো? কি ভাবছো? কি কি বলছো এসব? পারফিউম আসবে কোথা থেকে? আর যাও এখন, আমাকে খাবার রেডি করতে দাও। আচ্ছা যাচ্ছি, এই বলে চলে আসলাম। তারপর সবাই মিলে খাবার খেলাম। পরে সচিব আর হৃদয় দুজনেই চলে গেল। মাই ডিয়ার, খুব ক্লান্ত লাগছে। ওকে ওকে, যাও ফ্রেশ হয়ে আসো। সোনালিকা ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সোনালিকা ফ্রেশ হয়ে আসলে দুজনে শুয়ে পড়ি। এই, কাছে আসো না একটু। ভালো লাগছে না। কি ভালো লাগছে না? জানি না, ঘুম পাচ্ছে। হুম, আচ্ছা ঘুমাও। আমি ঘুমানোর কথা বলেছি বলে তুমি ছেড়ে দিবে আমাকে? কিছু বুঝো না নাকি? ওকে ওকে, তাহলে আজ আর ছাড়ছি না। বলেই আমার মুখ সোনালিকার ঘাড়ের কাছে নিয়ে হালকা করে একটা চুমু দিলাম। সোনালিকা চোখ বন্ধ করে নিল। পারফিউমের সন্দেহটা কিছুটা দূর হয়েছে বোধহয় তামিমে। উফ, আবার আরম্ভ করে দিলে। ছাড়ো তো। এই না বললে তোমাকে যেন না ছাড়ি, আর এখনই বলছো ছেড়ে দিতে? আজীব তো। তো গাধা। এই বলে এক কথা আবার পরক্ষণে বলে আরেক কথা। আর আমাকে গাধা বলল কেন কি জানি। শুয়ে শুয়ে গান গাইতে লাগলাম। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আসলেই মেয়েদের মন বোঝা অতটাও সোজা না। মুখ চেপে সোনালিকা গান শুনছে আর হাসছে। পাগল একটা। সোনালিকার মন কেমন জানি করছে। তামিম যদি টের পেয়ে যায় যে ও রিমনের সাথে কিছু চলছে, তাহলে তামিম আগুন জ্বালিয়ে দিবে। সোনালিকা জানে তামিম অনেক রাগী। তার আগে তো তামিম অনেক খারাপ ছিল। সোনালিকা তামিমকে অনেক কষ্ট করে ভালো পথে এনেছে। এসব ভাবতে ভাবতে সোনালিকা ঘুমিয়ে পড়ে, কিন্তু তামিম ঘুমায়নি। কি যেন ভাবছে। আচ্ছা, সোনালিকা ইদানিং কেমন যেন হয়ে গেছে। মনে হয় আমার কাছে আসলে তার কেমন অস্থির লাগে। এরকম করে কেন? আগে তো এরকম করতো না। আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কি? হঠাৎ করে পাশ থেকে ভেসে আসলো সোনালিকার কণ্ঠ। কি ভাবছো মাই ডিয়ার জানেমান? ভাবছি তোমার সাথে একটু দুষ্টুমি করব। ধরাধরি পরে হবে, এখন ঘুমাও। হুম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকাল হলো সোনালিকার ডাকাডাকিতে। আই ওঠো তাড়াতাড়ি। কি আর করব, এখন উঠতেই হবে। তা না হলে কখন কি করে বসে কে জানে।
তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একসাথে টেবিলে খেতে বসলাম। সোনালিকা আনমনে কি যেন ভাবছে। সোনালিকা, হুম। কি ব্যাপার? খাচ্ছ না কেন? আর এত মনোযোগ দিয়ে কি ভাবছো? কই কি কিছু না, না তো। তাহলে খাচ্ছ না যে? হ্যাঁ, এই যে খাচ্ছি তো। সোনালিকার হাবভাব ভালো লাগছে না। কিছু কি হয়েছে যা আমার কাছ থেকে লুকাতে চাচ্ছে, নাকি কোনো কিছু নিয়ে অনেক চিন্তায় আছে? তোমার কি হয়েছে বলো তো? তামিম কি করে এতটা বোঝে আমাকে, এতটাই ভালোবাসে ও আমাকে? সোনালিকার দিকে ঘুরে মাথায় হাত দিয়ে বললাম, এনি প্রবলেম ডিয়ার? না, আসলে তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে তাই। ও, আগে বলবে তো। দেখি, জ্বর আসছে নাকি? কপালে হাত দিয়ে দেখলাম সামান্য জ্বর জ্বর লাগছে। এই জন্যই তো খারাপ লাগছে। জ্বর বাঁধিয়ে ফেলেছো। কোথায় জ্বর? কিছু বলবে না, আমি খাবার নিয়ে আসছি। বড়ি খাবে বুঝলে? তারপর কিচেনে গিয়ে হালকা খাবার আর সাথে বড়ি নিয়ে আসলাম। দেখি হা করো। সোনালিকা হা করলো। আমি খাইয়ে দিতে লাগলাম। খাচ্ছে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। কত যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি এই লোকটাকেই ধোকা দিচ্ছি। খাওয়ানো শেষ করে সোনালিকার হাত ধুয়ে দিয়ে নিজেও হাত ধুলাম। টাওয়েল দিয়ে মুখ মুছে দিলাম সোনালিকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সোনালিকা প্রার্থনা করছে এই সময়টা যেন এখানেই স্তব্ধ হয়ে যায়, এখানেই যেন থেমে যায়। এভাবে কি দেখছো? কিছু না। তাহলে? সোনালিকার কিছু না বলে জড়িয়ে ধরলো আমাকে। কিছু বুঝে উঠতে পারলাম না। আমিও সোনালিকাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সোনালিকা অনেক কান্না পাচ্ছে, কিন্তু সোনালিকা কান্না করতে পারছে না। কেন যে সেদিন ভুলটা করলাম, এখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে যেন আমি ওকে ঠকাচ্ছি। তামিম আমাকে কোলে তুলে নিল। ডাক্তার আঙ্কেলকে ফোন করে আসতে বলি। সোনালিকা আমার গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, সামান্য জ্বরই তো, কমে যাবে। চুপ, যা বলছি তাই হবে। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করলাম। কিছুক্ষণ পরে ডাক্তার আঙ্কেল এসে চেক করে ওষুধ দিয়ে চলে গেলেন। সোনালিকাকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগবে। সোনালিকার কিছু না বলে চোখ বুজে নিল। তামিম কেন এত ভালোবাসে আমাকে? কি আছে আমার মাঝে? তামিম তো আমাকে চাকরি করতে মানা করেছিল। এমনিতেই আমার চাকরি করার কোনো প্রয়োজন ছিল না, তবু আমি চাকরিটা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তার জন্য তামিম আমাকে চাকরি করার অনুমতি দিয়েছিল। ফলস্বরূপ এখন সেটা ভোগ করতে হচ্ছে। না ঘুমিয়ে কি চিন্তা করছো? উফ, এই তামিমও না। চোখ বুজে ভাবছি, তবুও বুঝে গেছে যে আমি ঘুমাইনি। ঘুমাচ্ছি তো। আমি এখনো সোনালিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে সোনালিকা ঘুমিয়ে পড়ল। আমার চোখও লেগে আসছিল। হঠাৎ ফোনের রিংটনে ঘুমটা ভেঙে যায় আমার। পাশে তাকিয়ে দেখি সোনালিকার ফোন বাজছে। আমি ভাবছি এত রাতে কে ফোন দিল। একবার ভাবলাম সোনালিকাকে ডাক দিব, কিন্তু আর ডাকলাম না। ফোন হাতে নিয়ে দেখলাম সোনালিকার বস ফোন করেছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি সোনালিকার হাজবেন্ড তামিম। ও, কেমন আছেন? ভালো। আচ্ছা, সোনালিকা কোথায়? ও তো ঘুমিয়ে আছে। কোনো জরুরি দরকার নাকি? না, তেমন কোনো দরকার নাই। ঘুম থেকে উঠলে বলবেন আমি ফোন করেছিলাম। আচ্ছা, বলে ফোন কেটে দিলাম। অনেক ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আজকে আমি সোনালিকার আগে ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোনালিকার মোবাইল টিপছিলাম। হঠাৎ একটা মেসেজের উপর চোখ পড়ল আমার। সোনালিকা তখনও ঘুমিয়েই আছে। আমি ভালো মতন খেয়াল করে দেখলাম ইমনের মেসেজ। ওপেন করে দেখলাম কাল বিকেলে প্রিয় স্বপ্ন অফিসের সামনে দেখা করো। মেসেজটা পড়ে মনের ভিতর কেমন যেন লাগলো। কাল তো ছুটির দিন, তাহলে ইমন কেন সোনালিকাকে প্রিয় স্বপ্ন অফিসের সামনে রাখছে? আমার মাথায় কিছু ঢুকছে না। কোনোভাবে ধোকা খাচ্ছি না তো আমি? না, কি ভাবছি এসব আমি? সোনালিকা ধোকা দিবে আমাকে? অসম্ভব। এটা ভাবলাম কি করে আমি? আসলে সোনালিকাকে একটু বেশি ভালোবাসি, তো তাই হারানোর ভয়টাও বেশি। তখনই পাশে পড়ে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সজীব ফোন করেছে। রিসিভ করার পর, আজকে কি পার্টি হবে মামা? না মামা, আজকে হবে না।
কেন মামা, ভাবি কি পার্টি করতে নিষেধ করেছে নাকি? আরে বেটা, নিষেধ করবে কেন? পাশ থেকে হৃদয় বলল, তাহলে আজকে কি দেখা হবে? জানি না মামা, তোদেরকে পরে আমি ফোন দিব, এখন রাখছি। কিছু বুঝলাম না। আচ্ছা চল চল আমরা যাই। তারপর ওরা দুজন পার্টিতে চলে গেল। এদিকে আমি আনমনে বসে আছি, তখনই সোনালিকার কণ্ঠ কানে ভেসে আসলো। এভাবে আনমনে কি ভাবছো? না কিছু না। তোমার ঘুম ভাঙলো? হুম। আরে আরে, কি করছো তুমি? শুয়ে থাকো, তোমার জ্বর এখনো তো কমেনি। আমার শুয়ে থাকতে ভালো লাগছে না। তাছাড়া রান্না করবে কে? আমি আছি না, তোমার বর। তুমি রান্না করবে? কেন, আমি পারি না নাকি? না, সেটা বলিনি তো। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে টুড়িয়ে ফেলবে। তার চেয়ে বরং আমি রান্না সেরে নেই। সোনালিকা যখনই উঠতে যাবে তখনই আমি সোনালিকাকে টান মেরে আমার বুকের মাঝে ফেলে দিলাম। তো তুমি পারবে না? চুপটি করে শুয়ে থাকো, কেমন? উফ, তুমি না আমাকে নিয়ে একটু বেশি ভাবো। এত বেশি বিশ্বাস করা আর অন্যকে নিয়ে এতটা ভাবাটা কিন্তু ঠিক না। লাস্ট কথাটা বলতে গিয়ে সোনালিকা আনমনা হয়ে গেল। এই কি বলে তুমি? হ্যাঁ, বুঝিয়ে বলো। আরে কিছু না। আচ্ছা চলো, তুমি রান্না করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এবার রাগ কমেছে? রেগে গেলাম আমি। ওকে ডিয়ার, তুমি ফ্রেশ হয়ে রান্না করে আসো, আমি গেলাম। আচ্ছা। ভাবছি কি রান্না করব, আসলে কিছুই তো বানাতে পারি না। এই প্রথম রান্নাঘরে রান্না করার উদ্দেশ্যে আসলাম। অনেকবার মাকে নুডলস বানাতে দেখেছি, তাই একটা নুডলসের প্যাকেট হাতে নিয়ে সেটা কেটে গরম পাতিলে ছেড়ে দিলাম। সোনালিকা ফ্রেশ হয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আর একটা নুডলস বানাতে গিয়েই ঘেমে একাকার। কি জনাব, স্বাদ মিটেছে তো রান্না করার? এখন সরো, আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। না, আজ আমি রান্না করব, তুমি শুধু দাঁড়িয়ে দেখবে। তামিম। কোনো কথা হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সোনালিকা আর কোনো কথা না বলে দাঁড়িয়ে দেখছে। আমি নুডলসটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, আর কিছুক্ষণ পরপর হাত দিয়ে কপালের নাকের ঘাম মুছছি। সোনালিকা আমাকে দেখে হেসেই যাচ্ছে। আমি সোনালিকার দিকে তাকিয়ে দেখলাম সোনালিকা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই তুমি হাসছো কেন? না, এমনি। আচ্ছা দাঁড়াও, বলেই দুষ্টুমি হাসি দিয়ে সোনালিকার দিকে এগিয়ে যেতে লাগলাম। এই তো, তুমি কি করতে চাইছো? দেখো না কি করি। সোনালিকা যেই দৌড় দিতে যাবে তখনই পেছন থেকে টান দিয়ে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে গালে হালকা করে একটা চুমু দিলাম, আর হাতে থাকা তৈলগুলো সোনালিকার গালে মাখিয়ে দিলাম। তামিম, ভালো হচ্ছে না কিন্তু। হুম, কি করবে তুমি? দেখবে আমি কি করতে পারি। দেখি দেখি। সোনালিকা ঘুরে আমার পায়ের উপর পা তুলল। আমি অবাক হয়ে সোনালিকার দিকে তাকিয়ে আছি। কি করতে চাইছে ও? আমি দুই হাত দিয়ে সোনালিকার কোমর জড়িয়ে ধরলাম। সোনালিকা ওর মুখ এগিয়ে আনলো আমার মুখের দিকে, গালে গাল ঘষল। ওর গালের তৈল আমার গালে লাগিয়ে দিল। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তাহলে এই দুষ্টু বুদ্ধি ঘুরছিল সোনালিকার মাথায়। এইভাবে দুষ্টামি করলাম দুজন। আর এদিকে আমি নুডলসটা বানাচ্ছিলাম। হঠাৎ করে সোনালিকার ফোনটা বেজে উঠল। সোনালিকা ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। আমি সেটা লক্ষ্য করলাম। আমি ফোনে কথা বলে আসি, তুমি রান্না করো। দেখে শুনে রান্না করো, আর হাতটা পুড়িয়ে ফেলো না যেন। কথাটা বলেই সোনালিকা রান্নাঘর থেকে বের হয়ে গেল। আর এইদিকে আমার নুডলস তৈরি করা শেষ, কিন্তু সোনালিকা এখনো আসছে না কেন? দূর, ভালো লাগছে না। তাই সোনালিকাকে খুঁজতে লাগলাম। রুমে গেলাম, দেখি সোনালিকা নাই, কিন্তু পরক্ষণে খেয়াল করলাম বারান্দা থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে। Stop it! My relationship with you is only 1 month. Why did you think that in 1 month I would be completely yours? কথার আওয়াজ শোনা যাচ্ছে, তবে কিছু বোঝা যাচ্ছে না। শোনেন, এই 1 মাস আমি আপনার কথা মতো চলতে বাধ্য ছিলাম, কিন্তু আর না। আর জেনে রাখেন, তামিমকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওকে ধোকা দেওয়ার তো প্রশ্নেই আসে না। আর ওকে ধোকা দিলে আমি নিজেই মরে যাব। আপনি তো শুধু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। আপনার অফিসে চাকরি নেওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছিল। আমি বারান্দায় গিয়ে পেছন থেকে সোনালিকার কাঁধে হাত রাখলাম। হঠাৎ করে কেউ স্পর্শ করায় কেঁপে উঠলাম আমি। পেছনে তাকিয়ে তামিমকে দেখে ভয় পেয়ে গেলাম। তামিম কিছু শুনেনি তো? এখনো কথা বলা শেষ হয়নি। আমার রান্না করা তো শেষ, খাবার খাবে চলো। স্বস্তির এক নিঃশ্বাস নিলাম। যাক, তাহলে তামিম কিছু শুনেনি। ফোন রেখে দিয়ে বললাম, শেষ, চলো। আসলে একটা জরুরি ফোন ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল।
মিথ্যা কথা বলতে গলা ধরে যাচ্ছিল আমার। অফিসের হুম। রাতে ইমন ফোন করেছিল। তামিমের মুখে ইমনের কথা শুনেই আমি আটকে উঠলাম। ইমন তামিমকে কিছু বলেনি তো? কখন? এই তো 8 ঘন্টা আগে। তুমি তখন ঘুমিয়েছিলে। ও কি বলছিল? তোমাকে খুঁজছিল, কোনো কাজ হবে হয়তো। সোনালিকা কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন খাবার খাবে, চলো। হুম, চলো। তামিম তাহলে কিছু বুঝতে পারেনি। সোনালিকাকে টেবিলে বসিয়ে দিলাম, তারপরে নিজেই খাবার বেড়ে দিলাম। সোনালিকা নুডলস মুখে দিতেই হেঁচকি দিয়ে উঠল। কি হলো? এই নাও জল খাও। আসলে খাবারে অতিরিক্ত লবণ দিয়ে ফেলেছি। অতিরিক্ত লবণের কারণে নুডলস তেতো হয়ে গেছে। সোনালিকা কিছু না বলে খেতে শুরু করলো। আমি বানিয়েছি তার জন্য। সোনালিকাকে খেতে দেখে আমার অনেক খুশি লাগছিল। কেমন হয়েছে বলে না তো জান? উম, অনেক অনেক ভালো হয়েছে। কথাটা শুনে আমিও একটু নুডলসটা নিয়ে মুখে দিতেই মুখটা কালো হয়ে গেল। সোনালিকার সামনে থেকে প্লেটটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কি করছিলে এটা তুমি? হ্যাঁ, কই কি করলাম? খাবারটা তো ভালো হয়নি, অতিরিক্ত লবণের কারণে তেতো হয়ে গিয়েছে। তাও তুমি খাচ্ছিলে কেন? তুমি এত কষ্ট করে তৈরি করলে আমার। সোনালিকাকে থামিয়ে দিয়ে, আমি তৈরি করেছি বলেই কি খেতে হবে? তোমার কমন সেন্স নেই, স্টুপিড। এখানে বসে থাকো, আসছি আমি। আর যদি এই খাবারে হাত দিয়েছো তো খবর আছে তোমার, বলে দিলাম। সোনালিকা শুধু মাথা নাড়ালো। জানে এখন কিছু বললে লাভ হবে না, কারণ এখন আমি অতিরিক্ত রেগে গিয়েছি। আর আমি অতিরিক্ত রেগে গেলে কারো কথাই শুনি না। আস্ত বেয়াদব একটা ছেলে। সোনালিকা আমার এই রাগটা খুব করে ভয় পায়। আমি বাইরে চলে আসলাম রেস্টুরেন্ট থেকে খাবার আনার জন্য। আর এদিকে সোনালিকা আনমনা হয়ে ভাবতে লাগলো, আচ্ছা, তুমি এতটা ভালোবাসো কেন আমাকে? যদি তুমি আমার আর রিমনের এই সাময়িক রিলেশনের কথা জানতে পারো তাহলে কি হবে আমি জানি না, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। যদিও এটা জাস্ট একটা চ্যালেঞ্জ, তবুও তোমাকে অবহেলা করতে হচ্ছে। সত্যিটা বলতেও পারছি না তোমাকে। এইদিকে সজীব আর হৃদয়ের সাথে দেখা। কিরে, তোকে তো এখন দেখাই যায় না, কই থাকস? কই আর থাকবে, ভাবির আঁচলের নিচে। এই তোরা সামনে থেকে শর্ত। এত তাড়া কেন মামা, আছে নাকি? শর্ত বেটা, যেতে দে, পরে কথা হবে। বুঝি বুঝি। ওদের দুজনকে রেখে চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসলাম বাসায়। তারপর দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। তারপর দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে গেল সারাদিন। রাতের বেলা ইমন বারবার ফোন করছে সোনালিকার ফোনে, কিন্তু সোনালিকা বারবার ইমনের ফোন কেটে দিচ্ছে। সোনালিকা ইমনের সাথে নয়, আমার সাথে সময় কাটাতে চায়। এইদিকে আমি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসেই সোনালিকার কোলে মাথা রেখে ধূপ করে শুয়ে পড়লাম। সোনালিকা চমকে উঠল। আমাকে দেখে পিচিতের মতন একটা হাসি দিল। সোনালিকা, তোমার জ্বর কমেনি এখনো জান? সোনালিকা আমার দিকে একটু ঝুঁকে বলল। জ্বর আছে কিনা নিজেই হাত দিয়ে দেখে নাও। আমি সোনালিকার কপালে হাত দিয়ে দেখলাম অনেকটাই কমে গেছে। চলো রাতের খাবারকে ঘুমিয়ে পড়ি। হুম, চলো। খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। সোনালিকা সবকিছু গুছিয়ে কিছুক্ষণ পরে এসে আমার পাশে শুয়ে পড়ল। সোনালিকা শুয়ে আনমনা হয়ে ভাবছে, খুব ভয় করছে আমার। তামিম যদি কখনো জেনে যায় ইমন আর আমার রিলেশনের কথা, তাহলে ভেঙে পড়বে ও, আর ভুল বুঝবে আমাকে। আর ওর যে রাগ, হয়তো কখনো আমাকে ক্ষমাই করবে না। আচ্ছা, আমি যদি তামিমকে সত্যিটা বলে ফেলি তাহলে কি তামিম মেনে নেবে? আর ও যদি সত্যিটা না মানতে চায় তাহলে আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। তামিম, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে কখনো ভুল বোঝো না। এইসব ভেবে বুকটা কেঁপে উঠল সোনালিকার। পেছন থেকে আমি সোনালিকাকে জড়িয়ে ধরলাম। সোনালিকাও ঘুরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা জানেমান, তোমার ঠোঁটটা এমন কেন? কেমন আমার ঠোঁটটা? তোমার কাছে আসলেই তোমার ঠোঁটটা জানি কেমন টানে আমাকে, তোমার আরো গভীরে যাওয়ার জন্য। এইসব কি বলো? লজ্জা করে না বুঝি? আমি আর কিছু না বলে সোনালিকাকে নিজের আরো কাছে টেনে নিয়ে ঠোঁটে চুমু এঁকে দিলাম। এইটা কি হলো? কি হয়েছে মানে? দেখো না তুমি, আরো একবার করব? না না, থাক, এখন ছাড়ো, ঘুমাবো। সকালে আবার অনেক কাজ আছে। কাজ করতে হবে না বলেই সোনালিকাকে কাছে টেনে নিয়ে আদর করতে থাকি। তাহলে কি খাবে? রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব। কেন? কারণ এখন তোমার ঠোঁটে লিপস্টিক খাবো তাই। বলেই আমি সোনালিকার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। সোনালিকাও কম কিসে আমার প্রত্যেকটা চুমু রিপ্লাই দিচ্ছে। সোনালিকা আমাকে 4 হাত পাত দিয়ে জড়িয়ে ধরে আছে। পরের দিন দুপুরে, তুমি কি কোথাও যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি, দরকার আছে। কি?
শপিং এ যাব, একটা 3 পিস দেখেছি সেটা কিনতে। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। সোনালিকা কানে দুল পড়ছিল, আমার কথা শুনে থেমে গেল। না না, তোমার যেতে হবে না, আমি তো মিষ্টির সাথে যাব, তোমার শুধু শুধু কষ্ট করতে হবে না। রিয়েলি? হুম। সোনালিকা চলে গেলে আমার হঠাৎ মনে পড়ল ইমনের মেসেজের কথা। আজ দুপুরে দেখা করতে বলেছিল সোনালিকাকে। তাহলে কি সোনালিকা ইমনের সাথে দেখা করতে যাচ্ছে, নাকি সত্যি শপিং করতে যাচ্ছে? আমি আর 1 মিনিটের জন্যও দেরি করলাম না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইমনের দেওয়া ঠিকানায়। ইমন সোনালিকাকে বলেছিল প্রিয় স্বপ্ন অফিসের সামনে যেতে, ও ওখানে থাকবে। প্রায় 20 মিনিট গাড়ি চালিয়ে ইমনের দেওয়া ঠিকানায় পৌঁছালাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রিয় স্বপ্ন অফিসের একদম সাইডে একটা টেবিলে সোনালিকা আর ইমন একসাথে বসে আছে। তাদের মাঝে কি যেন কথা হচ্ছে, কিন্তু আমি দূরে থাকায় শুনতে পাচ্ছি না। সোনালিকা তো আমাকে বলেছিল ও শপিংয়ে যাচ্ছে মিষ্টিকে নিয়ে। তাহলে কি সোনালিকা আমাকে মিথ্যা বলল? আচ্ছা, সোনালিকা আমাকে ঠকাচ্ছে না তো? এসব কি ভাবছি আমি? আচ্ছা, ওর জন্য তো আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন ভালোভাবে চলাফেরা করছি। আচ্ছা, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? আমি তো একদম শেষ হয়ে যাব। না না, আমার সোনালিকা আমাকে ঠকাতে পারে না। আমি হয়তো ভুল বুঝছি। আমি কিছুতেই সোনালিকার বলা মিথ্যা কথাটা মেনে নিতে পারছি না। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। আমার মাথা ঘুরছে, কিছু ভালো লাগছে না। আমি আর 1 মিনিটও ওইখানে থাকতে পারলাম না। নিজেকে সামলে নিয়ে বসা থেকে উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আর এদিকে সোনালিকা ইমনের সাথে বসে কথা বলছে। দেখো ইমন, আমার স্বামী আছে, ভুলে যেও না। তাই বলছি, এভাবে যখন তখন তুমি আমাকে ডাকতে পারো না। বলে শোনা বাবু, এখন কিছু সময়ের জন্য তোমার স্বামীর কথা ভাবা বাদ দাও। এখন শুধু তুমি আমাকে আর আমাদের সম্পর্কের কথা নিয়ে ভাববা, বুঝছো? হোয়াট বাবু সোনা? বলে শোনা বাবু, ওয়েট ওয়েট, তুমি হয়তো ভুলে গেছো আমাদের মাঝে কি কথা হয়েছিল। আমি এখনই তোমার সাথে ব্রেকআপ করতে চাই। অবশ্যই, অবশ্যই করতে পারো, কিন্তু এটা মনে রেখো, তামিমের সাথে তোমার সংসার খুব বেশি দিন টিকবে না। আর তোমার তামিমও বেশি দিন বাঁচবে না হয়তো। তোমাকে যেভাবেই হোক আমি আমার করেই ছাড়বো। মানে কি বোঝাতে চাইছো তুমি? আমার কিন্তু বেশি সময় লাগবে না তামিমের মনে বীজ ঢেলে দিতে। আর তামিমকে এই দুনিয়া থেকে সরাতেও বেশিক্ষণ লাগবে না আমার। তুমি হয়তো জানো আমি কি করতে পারি আর কি না করতে পারি। হুম। ইয়ো, 2 হাত দিয়ে ইমনের টি-শার্টের কলার ধরে বললাম। কুল বেবি কুল, তুমি কিন্তু পাবলিক প্লেসে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। এর ফল কিন্তু ভালো হবে না। সোনালিকা থেমে গেল আর ইমনের টি শার্টের কলারও ছেড়ে দিল, কারণ সোনালিকা জানে ইমন অনেক লুচ্চ আর শয়তান, কখন কি করে বসে কে জানে। যদি আমার তামিমের মনে ভুল কিছু বলে প্যাচ বাছিয়ে দেয়, বা তামিমের যদি কোনো কিছু একটা করে ফেলে, তখন আমার কি হবে? আমি যে তাকে মনে প্রাণে ভালোবাসি, নিজের থেকে বেশি। বিকেল নেমে সন্ধ্যা হয়ে আসছে, আমার বাসায় যেতে হবে। তাড়াতাড়ি বাসায় না গেলে তামিম সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কেমন। সোনালিকা ইমনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা শপিং মলে চলে গেল। কারণ আমাকে বলে এসেছে সে শপিংয়ে যাচ্ছে। তাই শপিং মলে গিয়ে নিজের জন্য কয়েকটা শাড়ি আর আমার জন্য একটা নীল পাঞ্জাবি কিনে বাসায় ফিরল। এইদিকে আমি বাসায় ফেরার পর থেকে স্তব্ধ হয়ে বসে আছি। কিছু ভালো লাগছিল না আমার। ইমনের সাথে দেখা করবে সেটা তো আমাকে বললেই হতো, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? এইটাই আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা, আমি এসব এত ভাবছি কেন? আচ্ছা, এটাও তো হতে পারে অফিসের কোনো কাজের কথা বলতে গেছে, কিন্তু মিথ্যা বলার কারণটা কি ছিল? দূর, ভালো লাগছে না। আবার এদিকে সোনালিকাও আসছে না। প্রায় 8টার দিকে বাসায় ফিরল সোনালিকা, সাথে
ধাক্কা বলল, কে ফোন করেছিল আর কোথায় যেতে বলছে তোমাকে? সজীব ফোন করেছিল, আমার বন্ধু। ওদের সাথে দেখা করতে বলেছে। হৃদয় সজীব একসাথে জড়ো হয়ে বসে আছে আমার জন্য। অনেক দিন হলো দেখা হয় না, তাই দেখা করতে বলছে। ও, যাও তাহলে, বন্ধুদের সাথে দেখা করে এসো, মন ভালো হয়ে যাবে। কিন্তু খারাপ কিছু করবে না বলে দিলাম। ওকে জানেমান, এখন যাই তাহলে। যাও। এই শোনো, এদিকে আসো। আমি এগিয়ে গেলাম। সোনালিকা মাথাটা নিচে নামিয়ে আমার চুলগুলো ঠিক করে দিল। সাবধানে যেও যান। কিছু দিবে না জানেমান? কি দিব? উম্মুয়া। যা শয়তান। বলে সোনালিকা আমাকে তাড়া করলো। আমিও দৌড় দিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই ক্লাবে পৌঁছে গেলাম। ক্লাবে ঢুকে সব বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলাম। চলেন একটু আগের বিষয়ে কিছু কথা শুনে আসি। আগে সব বন্ধুরা একসাথে সবসময় থাকতাম, আর এখন এক একজন এক এক শহরে থাকি। আগে আমাদের নাম শুনলে এই শহরের সবাই ভয়ে কেঁপে উঠত। আমি তাদের দলের লিডার ছিলাম। যেদিন থেকে সোনালিকা আমার জীবনে আসলো সেদিন থেকে পুরা চেঞ্জ হয়ে গেল। আর আমার পাশাপাশি আমার বন্ধুরাও চেঞ্জ হয়ে গেল, কারণ আমার বন্ধুরা সবাই আমাকে অনেক ভালোবাসে আর আমিও। আরে দেখ শালা, এসে লুচ্চামি শুরু করে দিয়েছে। হৃদয়কে দেখিয়ে আমি কথাটা বললাম। হৃদয় একটা মেয়ের সাথে বেশ অন্তরঙ্গ হয়ে নাচছিল। সবাই হালকা ড্রিঙ্ক করলাম। আমি ড্রিঙ্ক করতে চাইছিলাম না, সবাই জোর করে হালকা ড্রিঙ্ক করলাম। সবাই আড্ডার পাশাপাশি মেয়েদের সাথে মজা করছিল। মাম্মা, দেখ মেয়েটা কিন্তু বেশ অস্থির। একটা সেই সুন্দরী মেয়ের দিকে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলল, সজীব, শালা লুচ্চামি শুরু করে দিয়েছিস। তুই কিন্তু এসব করবি না বলেছিলি। মাম্মা, জাস্ট কিটিং। আসলে এটা কিন্তু লুচ্চামি না, ক্রাশ খেয়েছি তো মাম্মা মেয়েটার উপরে। আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। আর এইদিকে সজীব, হৃদয়, আকাশ, স্বচ্ছ সবাই মেয়েদের সাথে নাচছে আর মজা নিচ্ছে। আমি সাইডে একটা সোফায় বসেছিলাম। আমার মাথাটা কেমন কেমন জানি করছিল। অনেকদিন পরে ড্রিঙ্ক করায় আমার নেশা নেশা লাগছে, যদিও আমি অল্পই খেয়েছি। আমাকে একা বসে থাকতে দেখে হৃদয় একটা মেয়েকে ইশারায় নিজের কাছে ডাকলো। বলো। ওই যে সোফায় যে ছেলেটি বসে আছে তার সাথে যে মজা করো। এ নাও, টাকাগুলো রাখো। হৃদয় মেয়েটিকে টাকা দিয়ে আমার কাছে যেতে বলল। মেয়েটি এসে মাথার কাছে দাঁড়ালো। মেয়েটি পিছন দিক দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। টি শার্টের ভিতরে হাত ঢোকাতে লাগলো আস্তে আস্তে। পেছন দিক দিয়ে জড়িয়ে আমার বুকে হাত বোলাতে লাগলো। আমি পেছনে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা একটা হাসি দিল। আমি নেশার ঘোরে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমিও মেয়েটার হাত বোলাতে লাগলাম। মেয়েটা নিচু হয়ে আমার গলার পাশে একটা চুমু খেলো। আমি কিছুটা কেঁপে উঠলাম। মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে সামনে এলো। সামনে এসে দুই পা দুই দিকে দিয়ে আমার কোলে চড়ে বসলো, আর হাত দুটি দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো মেয়েটি। আমিও মেয়েটির পিছনে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। ওহ, বলতেই ভুলে গেছি, মেয়েটার নাম মাফি। আমার দেখ, মেয়েটা হেব্বি মজা দিচ্ছে তামিমকে। আর মাম্মা, মেয়েটাকে নিয়ে আয়। তুই এটা কি করছিস? তুই তো জানিস তামিমের এগুলা পছন্দ করে না। ড্রিঙ্ক করে নেশা হয়ে গেছে তামিমের, তাই হয়তো নেশায় এইসব করছে। আর তুই তো জানিস ওর বউ আছে। আরে দূর বেটা, তুই যে কি বলিস? ওর বউ তো বাসায়, এখানে এসে কি দেখবে নাকি যে তামিম কি করছে? আর এইসব তো এই বয়সে করবেই, তাই না? তুই তো জানিস তামিম আগে কেমন ছিল। আচ্ছা বাদ দে। লেটস এনজয় মামা। চল। আমার সব বন্ধু নাচছে আর আমি এইদিকে নেশায় মাফির সাথে রোম্যান্স করছি। মাফি আমার কোলে বসে টি শার্ট তুলে আমার বুকে চুমু দিল। আমি মাফির পা থেকে আস্তে আস্তে হাত উপরে তুলতে লাগলাম, হাঁটুর একটু উপর পর্যন্ত উঠালাম। আমার হঠাৎ করে সোনালিকার কথা মনে পড়ে গেল। আমি কি করতে যাচ্ছিলাম এটা? আমি আমার সোনালিকাকে ঠকাতে যাচ্ছিলাম। আমি হুঁশে ফিরে দেখি মাফি আমার কোলে বসে আছে। আমি এক ঝটকায় মাফিকে নিজের কোল থেকে সরিয়ে দিলাম। টেক ডিস্টেন্স ফ্রম মি। Please come, baby. You're looking so handsome and also hot. I say you take distance from me. Any problem, baby? Yeah. What is it? আমার স্ত্রী আছে বাসায়। আমার অন্য কোনো নারীর সংস্পর্শ চাই না আমার শরীরে। এই শরীরের উপর শুধু আমার স্ত্রীর অধিকার আছে, আর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। Baby, you're joking with me. এখনকার যুগে বাসায় বউ থাকতেও লোকেরা অন্য নারীর সংস্পর্শ ভোগ করতে চায়, আর তুমি তার পুরো উল্টো। প্লিজ লিভ মি। Okay, okay. By the way, what is your name, Mr. Handsome? তামিম আহমেদ। So nice name. Okay.
বাই বেবি। বাই। কি করতে যাচ্ছিলাম এটা আমি? ছি ছি, আমার ঘরে যে বউ আছে এইটা কি করে ভুলে গেলাম আমি? আমি তো সোনালিকাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। এই কাজটা করলে আজকে কি করে আমি সোনালিকার সামনে যেতাম? ও যে আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। এখন আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজেকে আমি ক্ষমা করতে পারছি না, তাই আরও ড্রিঙ্ক করলাম। না, এখন ক্লাব থেকে বেরিয়ে পড়তে হবে। যেতে চাইলে সজীব আর হৃদয় এগিয়ে আসে। তামিম, আর ইউ ওকে? হুম। কি বাসায় যাবি? হুম। চল ওকে আমার বাসায় নামিয়ে দিয়ে আসি। এই অবস্থায় ওকে কিছুতেই একা যেতে দেওয়া যাবে না। তুই ঠিক বলছিস, তাহলে চল। চল। এই ওকে গাড়িতে উঠা। তারপর আমি আর সজীব তামিমকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তামিম বাসায় ঢুকে পড়ল, কারণ দরজা খোলা ছিল। সোনালিকা তামিমের জন্যই অপেক্ষা করছিল। তামিমকে বাসায় ঢুকতেই সোনালিকা তামিমের দিকে এগিয়ে আসলো। তামিম নেশায় পড়ে যেতে নেবে, তখনই সোনালিকা ধরে ফেলে আর বুঝতে পারে তামিম আজ ড্রিঙ্ক করেছে। তামিম, তুমি আজ মদ খেয়েছো? সোনালিকা, আই লাভ ইউ। আই লাভ ইউ লটস অফ সোনা। জাস্ট আই লাভ ইউ জানেমান। তুমি আমাকে বলেছিলে কখনো মদ সম্পূর্ণ কথা না বলতেই থেমে গেলাম। আমি খেয়াল করে দেখলাম তামিমের শরীর থেকে কেমন জানি ফিমেল পারফিউমের সুগন্ধ আসছে, আর তামিমের টি শার্টে লিপস্টিকের দাগ। এইটা দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা জল ভেয়ে পড়ল। তামিমকে অন্য নারীর সাথে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না, তামিম আমার সাথে এমন করতে পারে না। আমি কাউকে চাই না, আমি কারো সংস্পর্শ চাই না। আমি আমার জানেমানকে চাই, শুধু আমার জানেমানকে। আর কিছুর প্রয়োজন নেই আমার। তামিমের মুখে এমন কথাটা শুনে একটু না অনেকটাই অবাক হলাম আমি। তামিম নেশাগ্রস্ত অবস্থায় আমার নাম নিচ্ছে, তাহলে কি তামিম অন্য নারীর সাথে শারীরিক সম্পর্কে যায়নি? যদি তামিম অন্য নারীর কাছে যেয়ে না থাকে, তাহলে ওর টি শার্টে এই লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে? নাকি আমাকে ভেবে অন্য নারীর সাথে সান্নিধ্য করেছে? তামিমের অবস্থা অনেক খারাপ, আবোল তাবোল বকছে। আমি তামিমকে বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তামিম থামছেই না, আবোল তাবোল বকেই যাচ্ছে। আমি লেবুর শরবত বানিয়ে এনে জোর করে খাইয়ে দিলাম। লেবুর শরবত খেয়ে অচেতন হয়ে শুয়ে আছে। আর এইদিকে আমার চোখ দিয়ে অনবরত জল পড়তেছেই। এতটা ভালোবাসো তুমি আমাকে, কিন্তু তুমি অন্য নারীর সংস্পর্শে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি বলো মানবো কি করে? বড্ড ভালোবাসি যে তোমায়। তোমাকে ছাড়া যে আমি আমার জীবনে একটা মুহূর্ত কল্পনা করতে পারি না, সেইখানে তুমি অন্য নারীর সান্নিধ্যে। নেশা কাটিয়ে চোখ খুলে তাকিয়ে দেখি সোনালিকা কাঁদছে। বুঝতে পারলাম আমার মদ খাওয়াই সোনালিকা মনে কষ্ট পেয়েছে। আসলে আমি, কেন কথা বলবে না তুমি? বিশ্বাস করো, আমি সত্যি মদ খেতে চাইনি। ওরা জোর করে হালকা খাইয়ে দিয়েছিল। আমি তোমার কথা রাখতে পারি নাই। প্লিজ এইবারের মতন ক্ষমা করে দাও। তুমি যাও এখান থেকে প্লিজ। আই এম রিয়েলি সরি। আমি আর কখনো মদ খাবো না, প্রমিস। এই কান ধরলাম। কোনো কিছু না, কিছু বললাম না। চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আমি সরি তো। আমি পুরনো হয়ে গেছি, তাই না? আমাকে এখন আর তোমার ভালো লাগে না, ঠিক না? মানে কি বলছো সব? বুঝতে পারছো না? তুমি একটু আগেই তো অন্য একটা মেয়ের কাছে ছিলে। কি বলছো সব? তোমার টি শার্টে মেয়েদের লিপস্টিকের দাগ রয়েছে, আর তোমার শরীর থেকেও ফিমেল পারফিউমের স্মেল আসছে। বিশ্বাস করো, আমার আর মেয়েটার মাঝে কিছু হয়নি। মেয়েটা আমাকে জোর করে চুমু দিয়েছিল, কিন্তু আমি যখন বুঝতে পারি তখনই আমি ওকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। সোনালিকা কেঁদেই চলছে। প্লিজ কেঁদো না তুমি। অন্য একটা মেয়ে আমার তামিমকে চুমু দিয়েছে, আমি এটা কিছুতেই মানতে পারছি না। সোনালিকা অনেক ফর্সা, তাই বেশি কান্না করায় মুখ লাল হয়ে গেছে। দয়া করে বিশ্বাস করো আমাকে। আমার বন্ধুরা ফাইজলামি করে মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছিল। আমার চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল। তখনই সোনালিকা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমার না খুব ভয় করে তামিম। তোমার কিসের জন্য এত ভয় করে? কখনো যদি আমরা দুজন আলাদা হয়ে যাই, আমার খুব ভয় করে। তুমি যদি আমাকে দূরে। সোনালিকাকে আর কিছু বলতে দিলাম না আমি। সোনালিকার কপালে একটা ছোট চুমু এঁকে দিলাম। সোনালিকাকে
চুপ করিয়ে দিয়ে আমি বলতে শুরু করলাম, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। কে বলেছে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমার পাগলি বউ। বলেই বাহুডোরে চেপে ধরলাম। সোনালিকাও ভদ্র মেয়েদের মতন মুখ গুজে পড়ে থাকলো আমার বুকে। সোনালিকার কাছে মনে হচ্ছে এটা ওর শান্তির স্থান। তুমি এখনো কিছু খাওনি, তাই না? হুম। কি? খাইনি। আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? পাগলি মেয়ে একটা। দুইজনে ডিনার করার জন্য নিচে ডাইনিং টেবিলে যাই। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। সোনালিকা এক প্লেটে অনেক ভাত তরকারি নিয়ে এসেছে। আমিও খাবো তো, আমার খাবার কই? এখানেই আছে, তুমি আমাকে খাইয়ে দিবে আর আমি তোমার কোলে বসে খাবো। বলেই সোনালিকা প্লেটটা আমার সামনে রেখে আমার কোলে বসে পড়ল। আমি কিছু না বলে চুপচাপ সোনালিকাকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। তামিম, কি? খাওয়া শেষ হলে আমরা ছাদে যাব। ছাদে কেন? তুমি কবিতা বলবে আর আমি তোমার কোলে বসে থাকবো। আজকে না, অন্যদিন। আজকে আমার ভালো লাগছে না, আর এমনিতেও কিছু কাজ আছে। না, আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খাও। খাবার খাওয়া শেষ করে আমি ল্যাপটপে কাজ করতে বসে গেলাম। সোনালিকা সবকিছু গুছিয়ে এসে দেখে আমি ল্যাপটপ নিয়ে বসে আছি। সোনালিকা আমার কাছে এসে আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদে একটা দোলনা আছে, সেখানেই যেয়ে বসলাম। সোনালিকা আমার কাঁধে মাথা রেখে বসলো। অনেকদিন হলো তোমার মুখে কবিতা শুনি না। আজকে অনেক ইচ্ছে করতেছে তোমার মুখে কবিতা শোনার। এখন তাড়াতাড়ি শুরু করো। বলতাছি। ভালোবাসি তোমায়। লেখক এসকে স্বচ্ছ। যা কিছু চেয়েছি জীবনে, কিছুই পাইনি ভালোভাবে। আজ যে চাইছি তোমার ভালোবাসা, তা আমি পাবো কিভাবে? তুমি যদি না হও আমার, যদি আমি হারিয়ে ফেলি তোমাকে, তখন কি হবে? কি করব আমি? নিঃস্ব আমি হব কাঙ্গাল, নিস্তব্ধ আমি হব নিষ্প্রাণ। তাই তো এত দেরি, এত অপেক্ষা। সেটা আমি কেন তোমাকে বোঝাতে পারছি না? তাহলে কি তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারছো না? কবিতাটা শুনেই সোনালিকা আমাকে অনেক জোরে জড়িয়ে ধরল। আমার মাথা সোনালিকার বুকে রেখে এত জোরে জড়িয়ে ধরেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবনের সব। তোমাকে ছাড়া যে আমি একদম একা হয়ে যাব। তোমাকে ছাড়া আমি আমাকে কল্পনাই করতে পারি না। কখনো আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যেও না। তামিমকে জড়িয়ে, তামিমকে নিজের বুকে চেপে ধরে রেখে কান্না করতে করতে কথাগুলো বললাম। অনেক সময় তো হলো ছাদে, এখন চলো ঘরে যাই। রাত অনেক হয়েছে, বেশি রাত পর্যন্ত এখানে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। এখনই চলে যাব। আর একটু থাকি না তোমার বুকে? রুমে যে সারা রাত আমার বুকে শুয়ে থেকো, এইবার চলো। ঠিক আছে, চলো। তারপর দুইজনে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। আমি রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়লাম। ওই, তুমি না বললা আমি তোমার বুকে ঘুমাবো? তুমি শুয়ে থাকো, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি, তারপর আমার বুকে শুইও। আচ্ছা। আমি ল্যাপটপে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করে দেখলাম একটা ছবি। ছবিটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছবিটা আর কারও না, সোনালিকার আর সোনালিকার বস ইমন একে অপরের হাত ধরে বসে আছে। আমি কি করব কিছুই মাথায় আসছে না। আমি ভাবছি, আসলেই কি ইমনের সাথে সোনালিকার কোনো সম্পর্ক আছে? সোনালিকা তো আজকেও আমাকে মিথ্যা বলে ইমনের সাথে দেখা করতে গেছে। আমি অনেক ভালোবাসি তোমাকে, এইসব ভেবে সোনালিকার দিকে তাকালাম এক নজর। সোনালিকা চুপটি করে বাচ্চা মেয়েদের মতো ঘুমিয়ে আছে। আমি ভালো করে আরও একবার দেখলাম ছবিটা। না, এটা তো সোনালিকাই। কিন্তু সোনালিকা আর ইমনের মাঝে কি সম্পর্ক? সোনালিকা কি তাহলে ইমনকে ভালোবাসে? আমাকে জানতেই হবে ওদের মাঝে কি সম্পর্ক। বলেই আমি ল্যাপটপটা অফ করে ফোনটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে হৃদয়কে ফোন করলাম। হ্যালো হৃদয়, তামিম বলছি। বল। ভালো আছিস?
অনেকদিন হলো কথা হয় না। আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। হঠাৎ করে ফোন করলি যে? তোর আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোর ভাবি আছে না? হ্যাঁ, কি হয়েছে ভাবির? তোর ভাবির উপর তোর নজর রাখতে হবে। কখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সব কিছুর উপর নজর রাখতে হবে। পারবি তুই? হুম, অবশ্যই পারবো। কিন্তু ভাবি তো চাকরি করে, তাহলে অফিসের ভিতরে কি করে নজর রাখবো রে? দাঁড়া, আমি ওই অফিসে তোর চাকরি জোগাড় করে দিচ্ছি। তুই ওই অফিসে চাকরির বাহানায় সোনালিকার উপর নজর রাখবি, ওকে? ঠিক আছে মাম্মা, ভালো থাকবি। আর কালকে থেকে কি কাজ শুরু করে দিব নাকি? কালকে থেকে শুরু করে দে। আমি কালকের ভিতরেই তোর চাকরির ব্যবস্থা করছি। আচ্ছা দোস্ত। তারপর ফোনটা কাটার সাথে সাথে আমার ফোনে আর একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? দেখলেন তো আপনার ভদ্র বউয়ের ভদ্রতা। অফিসে পরপুরুষের হাত ধরে বসে থাকে। হাউ আর ইউ? আমি যেই হয় না কেন, সেটা আপনার দেখার বিষয় না। আচ্ছা ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মাই ফুড। আপনার পরিচয় দিন। কুল কুল মিস্টার তামিম, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। দেখে নিন আপনার সোনালিকার কেলেঙ্কারি। আপনাকে বাসায় রেখে অফিসে বসের সাথে বাইরে হাত ধরে বসে আছে। এইসব কি কোনো ভালো মেয়ে করবে? ওই সেরি, আমার বউয়ের সম্পর্কে এসব বলার তুই কে? আর আমাকে রাগানোর চেষ্টা করলে ভালো হবে না কিন্তু। ওয়েট ওয়েট মিস্টার তামিম, আমি তো এমনি এমনি কিছু বলছি না। প্রমাণ তো কিছুক্ষণ আগে দেখেনি। আর আপনার বউকে বাইরে থেকে যতটা সরল মনে হয় ভিতরে ততটাও সরল না। পিকি সবকিছুর প্রমাণ করে না, বুঝলেন? তারা তো অন্য কোনো বিষয়েও কথা বলতে পারে, তাই না? তারা এক অফিসে কাজ করে, হয়তো কাজের কোনো কথা বলছিল। ও রিয়েলি মিস্টার তামিম, হাতে হাত রেখে কাজের কথা? কেমন অদ্ভুত মনে হচ্ছে না আপনার? বউকে এতটাও বিশ্বাস করা ঠিক না। এতটা বিশ্বাসের মর্যাদা কি সে রাখতে পারছে? আপনার বউ আপনাকে ঠকাচ্ছে। শুনেন, আপনি কে তা আমি জানি না, তাই বলছি আমার বিষয় আমাকে হ্যান্ডেল করতে দেন। আপনি সেটাই নাক না গলালেও চলবে, বুঝতে পারছেন? হুম, কিন্তু আমি আপনাকে হেল্প করছি। আর প্রমাণস্বরূপ এখনো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে আপনাকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি একটা মেয়ে, তাই এতক্ষণ আপনার সাথে ভালোভাবে কথা বলেছি। না হলে দেখতি এতক্ষণে কল কেটে দিলাম। হাতের মধ্যে মোবাইলটা শক্ত করে ধরে রেখেছি। কি বললো এইসব মেয়েটি? মেয়েটি যা বলল সবকিছু সত্য? আমার সন্দেহ কি ঠিক? সোনালিকা আর ইমনের মাঝে কিছু চলছে? যদি সোনালিকা ইমনের মাঝে কোনো সম্পর্ক থাকে, তাহলে সোনালিকাকে আমি কখনো ক্ষমা করব না। আমার ভালোবাসা নিয়ে খেলার অধিকার ওর নাই। ল্যাপটপটা চালু করে ছবিটা আবার দেখলাম। প্রিয় স্বপ্ন অফিসে বসে আছে ইমন আর সোনালিকা। দেখে তো মনে হচ্ছে না যে কাজের কথা বলছে। স্পষ্ট দেখা যাচ্ছে ইমন বয়ফ্রেন্ডের মতন সোনালিকার হাত ধরে বসে আছে। ছবিটা আবার দেখে রাগে শরীর দিয়ে ঘাম ঝরতে থাকলো। ল্যাপটপটা রেখে ঘুরতেই সোনালিকার মুখ চোখের সামনে পড়ল। সোনালিকার দিকে এক নজরে তাকিয়ে ভাবছি, এত মায়া কেন তোমার এই মুখে? আচ্ছা, এত ভালোবাসি কেন তোমায়? আচ্ছা, তুমি তো বলেছিলে আমার এই হাতটা কখনো ছাড়বে না। তাহলে আজ কেন তুমি অন্য পুরুষের হাত ধরেছ? ইচ্ছা করছে গলা টিপে ধরি, তোমাকে মেরে ফেলি। কিন্তু তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একদম নিঃস্ব হয়ে যাব। কথাগুলো বলতে বলতে আমি লক্ষ্য করে দেখলাম সোনালিকার চুলগুলো বরাবর মুখের সামনে আসছে। তা দেখে আমার খুব ভালো লাগছে, তাই চুলগুলোতে হাত দিলাম। হাত দিতেই সোনালিকা নড়ে চড়ে উঠল। আচ্ছা, সত্যি কি তোমার এই সরল মুখের পিছনে অন্য কিছু আছে? তোমার কি সত্যি ইমনের সাথে কোনো সম্পর্ক আছে? যদি এমন কিছু হয়, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে শেষ করে ফেলবো। চুলগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম বলে সোনালিকার ঘুম ভেঙে যায়। সোনালিকা চোখ মেলে তাকাতেই দেখে আমি একেবারে ওর মুখের সামনে মুখ এনে অপলকভাবে ওর দিকে তাকিয়ে আছি। সোনালিকা মুখটা একটু উঁচু করে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা হালকাভাবে ছোঁয়ালো। ঠোঁটের স্পর্শ পেয়ে আমার ঘোর কাটলো। ঘোর কাটতে সোনালিকার দিক থেকে মুখ ফিরিয়ে জানালার দিকে বাইরে তাকালাম। এই, এদিকে তাকাও। কি ভাবছিলে? কিছু না। সোনালিকাকে সত্যি কথা বললে তো সোনালিকা জেনে যাবে যে ওকে আমি সন্দেহ করছি। এতে ও কষ্ট পেতে পারে।
আর যদি ইমনের সাথে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আরো সচেতন হয়ে যাবে। তখন আর কিছু জানা যাবে না। না, এখনই ওকে কিছু বলা যাবে না। আর একটা অপরিচিত মেয়ের পাঠানো একটা ছবি দেখে তো ওকে এইভাবে প্রশ্ন করা ঠিক না। আগে সবকিছু ভালো মতো জানি, পরে ওকে জিজ্ঞেস করব। আই, কি ভাবছো এত? বলো না। কই, কিছু ভাবছি না তো। অনেক রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? আমার উপর রাগ করে আছো কি? বলো না প্লিজ। আরে পাগলি, আমি রাগ করি নাই। তোমাকে বলেছিলাম না, অফিসের কিছু কাজ ছিল, ওইগুলাই করছিলাম। অনেক রাত হয়েছে, এখন আর কাজ করতে হবে না। আর এভাবে তাকিয়ে না থেকে শুয়ে পড়ো। তামিম লাইট নিভিয়ে এসে সোনালিকার পাশে শুয়ে পড়ল। সোনালিকা তামিমকে জড়িয়ে ধরল। তামিম জড়িয়ে ধরল না, সোজা হয়ে শুয়ে ভাবছে। আচ্ছা, সোনালিকা কি সত্যি আমাকে ধোকা দিচ্ছে, নাকি ওই মেয়েটা মিথ্যা বলছে? কিন্তু মেয়েটার বলা কথাগুলো আর যে ছবিটা দিল, আবার আজকে সোনালিকা আমাকে মিথ্যা বলে ইমনের সাথে দেখা করতে গেছিল। সবকিছু কেমন জানি উল্টাপাল্টা মনে হচ্ছে, কিছুই মাথায় আসছে না। তামিম সোজা হয়ে শুয়ে থাকায় সোনালিকার নিজে মাথাটা তুলে তামিমের বুকে মাথা রাখলো। তামিম সোনালিকার দিকে তাকিয়ে দেখলো ওর বুকে মাথা রেখে শুয়ে আছে। তোমার হৃদস্পন্দনগুলো শুনতে আমার খুব ভালো লাগে। কেন বলো তো? আচ্ছা, সত্যি কি আমার হৃদস্পন্দনগুলো শুনতে তোমার ভালো লাগে? আমি কি করে জানবো? তোমার হৃদস্পন্দনগুলো থামিয়ে দাও, তাহলে বুঝবো কেন ভালো লাগে। সোনালিকার এমন কথা শুনে অজান্তেই কেন জানি চোখ দিয়ে দুফোঁটা জল বের হয়ে গেল। তাহলে মেরে ফেলো আমাকে, তাহলেই থেমে যাবে। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর। আরে আরে, কাঁদছো কেন? তুমি নিজেই তো বললে আমার হৃদস্পন্দনগুলো থামিয়ে দিতে। আমি কি এত কিছু বুঝে বলেছি? আমার তো মন চায় তোমার বুকে মাথা রেখে সারা জীবন তোমার হৃদস্পন্দনগুলো শুনতে। সত্যি বলছো? কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? তামিম কোনো কথা না বলে চুপ করে রয়েছে। সোনালিকাও কিছুক্ষণ পরে তামিমের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। তামিমও হারিয়ে গেল সোনালিকার মায়াবী মুখে। অনেক বেশি ভালোবাসে এই মেয়েটাকে সে। সোনালিকা বাচ্চাদের মতো আষ্টে পৃষ্ঠে তামিমকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তামিমও নিজের হাত দিয়ে নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরল। তামিমের বারবার ফোনের মেয়েটার কথা মাথায় ঘুরছে। ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে যায় তামিম। পরদিন সকালে তামিম সোনালিকার আগেই ঘুম থেকে উঠে গেছে। তামিম ফ্রেশ হয়ে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন সোনালিকা ঘুম থেকে উঠে, গুড মর্নিং জানেমান। সেম টু ইউ জানেমান, যাও ফ্রেশ হও। হুম। বলেই সোনালিকা ফ্রেশ হতে চলে গেল। আর আমি নিজের কাজ শেষ করে বারান্দায় চলে আসলাম। তখনই সজীবের ফোন। হ্যালো। কি রে, হৃদয় যা বললো তা কি সত্যি? সত্যিটা বলতে পারছি না বলেই তো এই প্ল্যান করা। ও আচ্ছা, চিন্তা করিস না, দেখবি সব মিথ্যা। হুম, তাই যেন হয়। ও আচ্ছা, হৃদয় কোথায় রে? এই তো এখানেই বসে আছে। ওর কাছে ফোনটা দে। এই হৃদয়, ধর। হ্যালো। একটু পর থেকে কাজ শুরু করে দে। আর আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি, ওইখানে গেলেই তোর ভাবির অফিসে চাকরিটা হয়ে যাবে। আচ্ছা। এখন তাহলে রাখি। জি, পরে দেখা হবে। চাকরিটা হয়ে যাবে। এখন তাহলে রাখি। কথা বলা শেষ করে আমি হৃদয়কে ঠিকানাটা টেক্সট করে দেই। ফোনটা টিপতে টিপতেই রুমে এসে দেখি সোনালিকা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি হলো, বসে রইলে কেন? অফিসে যাবে না? তুমি রেডি হয়ে নাও, আমরা একসাথে যাব। না, আমি যেতে পারবো, তুমি চলে যাও। আর আমার কিছু দরকারি কাজ আছে, তাই একটু দেরি হবে। ওকে, তুমি যেমনটা চাও। বলেই আমি গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকতেই রাতের মেয়েটা আবার ফোন করলো। সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি কি চান আমার থেকে? কেন এইভাবে আমাদের সুখের সংসারে আগুন লাগাচ্ছেন? কুল ডাউন মিস্টার তামিম, আপনাকে দেখানোর জন্য কিছু আমার কাছে আছে। আপনার মোবাইলে একটা পিক সেন্ড করছি, একটু ভালো করে চেক করুন। বলেই মেয়েটা তামিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আর সাথে সাথেই একটা মেসেজ আসলো তামিমের ফোনে। মেসেজটা ওপেন করে যা দেখলো তা দেখে মনে হয় তামিমের মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি এটা কি দেখলাম? পিকের ভিতরে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইমন আর সোনালিকা গাড়িতে একসাথে বসে আছে। আমি এখন বুঝতে পারছি সোনালিকা কেন আমার সাথে আসে নাই। কারণ তাহলে এটা। এমন সময় সজীবের ফোন থেকে আসে। হ্যালো, তুই কোথায়? আমি অফিসে। এখন তো আমার সবকিছু সত্যি মনে হচ্ছে রে।
কি সত্যি মনে হচ্ছে? আমি তোর বাসায় আসছিলাম, আর তখনই দেখি একটা কালো কালারের গাড়ি তোর বাসার সামনে আসে। গাড়িটা আসার কিছুক্ষণ পরেই ভাবি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে
ধরনের এক অনুভূতি কাজ করে। দিন রাতের সব সময় শুধু তোমার কথা ভেবে শেষ হয়ে যায় আমার। হয়তো এটাই ভালোবাসা। যদি এটাই ভালোবাসা হয় তাহলে আমি ভালোবাসি তোমায় অনেক। তোমার কাজল কালো আঁখি আমাকে তোমার প্রতি আরও দুর্বল করে দেয়। সারাক্ষণ শুধু তোমার এই মায়াভরা চোখেই দেখতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি কি জানো তুমি যে একটা মায়াবতী? এই মায়াবতীটাকে আমি অনেক ভালোবাসি। আমার বুকের বাম পাশটা তোমার নামে লিখে দিলাম আজ। তুমি কি আমাকে দিবে তোমার ওই বুকের বাম পাশে একটু জায়গা আমায়? দিবে কি তোমার হাতটি ধরতে? কখনো একা তোমাকে হারিয়ে যেতে দিব না। সবসময় হাতটি ধরে তোমার পাশে থাকবো। দিবে কি তোমার ওই মনটা আমায়? তোমার ওই ভালোবাসার ভান্ডার থেকে কি একটু ভালোবাসা দিবে আমায়? অনেক সুন্দর ছিল প্রপোজালটা, কিন্তু জানেন তো, প্রথম প্রথম মেয়েদের প্রপোজ করলে চড় খেতে হয়। চেষ্টা চালিয়ে যান, একদিন অনেক সুন্দর একটা বউ পাবেন। এখন আমি যাই। বলেই চলে গেল আর আমি ব্যাককলের মতন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আজকের মতন। কিন্তু ওই দিনের সাথে আজকের কোনো মিল নেই। সোনালিকা এখনো কেঁদে চলছে। কান্নাটা একটু কমিয়ে বলতে শুরু করলো, তুমি কি আমার সেই তামিম যে আমার চোখের পানি সহ্য করতে পারতো না? তুমি কি আমার সেই তামিম যে আমাকে ওর নিজের থেকে বেশি বিশ্বাস করে? তুমি কি আমার সেই তামিম যে আমাকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসে? বলো, তুমি কি আমার সেই তামিম? আজকের এই তামিমের ভেতরে আমি আমার সেই তামিমকে দেখতে পারছি না। আজকে তোমার চোখে আমার জন্য ভালোবাসার বিশ্বাস কিছুই নেই, আছে শুধু সন্দেহ। হ্যাঁ, আমি তোমার সাথে যাইনি। কেন যাইনি জানতে চাইবে না? কারণ তুমি যখন গাড়ি চালাও তখন এক নজরে আমার দিকে তাকিয়ে থাকো। তুমি যে গাড়ি চালাচ্ছ সেই দিকে তোমার কোনো খেয়ালই থাকে না। এতে করে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই তোমার সাথে গাড়ি করে যাই না আমি। আর হ্যাঁ, সকালে বাসা থেকে বের হয়ে দেখি স্যারের গাড়ি, আর স্যার জোর করছিল, তাই তার সাথে যেতে বাধ্য হয়েছিলাম। বিকেলে যখন বাসায় আসছিলাম আমি স্যারকে বলেছিলাম আমাকে যেন বাসায় দিয়ে যায়, কারণ আমি বাসায় তাড়াতাড়ি এসে তোমার জন্য তোমার প্রিয় খাবার তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু তুমি কি করলে? সোনালিকা কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। তামিম সেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে আছে। তামিমের মাথায় কিছুই আসছে না। তামিম ভাবছে, আমি কি তাহলে সোনালিকাকে মিথ্যে সন্দেহ করলাম? আমি কি আমার সোনালিকাকে কষ্ট দিলাম? এটা কি করলাম আমি? কি করে করতে পারলাম এটা আমি? যাকে এত বেশি ভালোবাসি তাকে একটা অপরিচিত মেয়ের কথায় সন্দেহ করলাম। এটা কি করলাম আমি? সামনে থাকা গ্লাসের টেবিলে সজোরে একটা ঘুষি মারলাম। গ্লাস ভেঙে হাত ফেটে রক্ত পড়তে শুরু করলো, কিন্তু সেদিকে কোনো খেয়াল নাই। আমিও দৌড়ে সোনালিকার পিছনে পিছনে গেলাম। সোনালিকার রুমে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। জানি মানে আই এম সরি। আমি সত্যি তোমাকে সন্দেহ করতে চাইনি, কিন্তু ওই মেয়েটা তোমার প্রতি আমাকে সন্দেহ করতে বাধ্য করেছে। তোমাকে যে আমি অনেক ভালোবাসি। তোমার কান্না আমাকে অনেক কষ্ট দিচ্ছে। প্লিজ আর কেঁদো না। আর কখনো তোমাকে সন্দেহ করব না। সোনালিকা কোনো কথা বলছে না, শুধু কেঁদেই চলছে। সোনালিকা ভাবছে, তামিম শেষ পর্যন্ত আমাকে সন্দেহ করেই ফেললো। না না, তামিমকে সব সত্যি বলে দিতে হবে। যদি তামিমের মনে অতিরিক্ত সন্দেহ জাগে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, আর তামিমকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি পাগলটাকে। সোনালিকা মনে মনে ভাবছে আর কেঁদেই চলছে। ওকে অনেক বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই সোনালিকা কান্না বন্ধ হচ্ছে না। তামিম, তোমার হাত কাটলো কি করে? কত রক্ত বের হচ্ছে তুমি দেখছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে ক্ষমা করে দাও সোনালিকা। আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না। সব সময় তোমাকে আগলে নিজের কাছে রেখে দিব। কোথাও যেতে দিব না তোমাকে। অনেক বেশি ভালোবাসি তোমাকে। তামিম, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। সোনালিকা যখনই যেতে নিল তখনই আমি ওর হাত ধরে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলাম। জড়িয়ে ধরে বলতে শুরু করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। অনেক বেশি ভালোবাসি তোমাকে, তাই তোমাকে হারানোর ভয়ও অনেক বেশি করি। জানো, ওই দিন যখন তুমি আমাকে না বলে ইমনের সাথে দেখা করতে গেছিলা তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি মনে করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আজকেও এমন মনে হয়েছে আমার। বিশ্বাস করো, অনেক ভয় হয় আমার। যদি কখনো তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাও, আমার কি হবে তাহলে? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, প্লিজ। এখন আমাকে ছাড়ো। তোমার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে, ব্যান্ডেজ করতে হবে। তামিম ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করেছে তামিমের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারছে না। সোনালিকা তামিমের হাত দিয়ে রক্ত পড়া দেখে অনেক কষ্ট হচ্ছিল, আর সহ্য করতে পারছে না সোনালিকা।
আগে তুমি আমাকে ক্ষমা করো, পরে তোমাকে ছাড়বো বলেই আমি পায়ে ধরতে যাচ্ছিলাম, কিন্তু সোনালিকার সাথে সাথে আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তামিম, কি করছো এটা তুমি? তুমি আমার স্বামী হও, তোমার পায়ের নিচে আমার স্থান, আমার পায়ের নিচে তোমার না। তোমার হাত থেকে রক্ত পড়ছে, ওষুধ লাগাতে হবে। আই এম সরি জানেমান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমাকে সন্দেহ করব না, প্লিজ এবারের মতন ক্ষমা করে দাও। এইসব কি পাগলামি শুরু করছো? স্বামী স্ত্রীর কাছে কখনো ক্ষমা চাইতে পারে না, আর আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারি না। তুমি স্বামী হও আমার, তোমার উপর তো আমি রাগ করতেই পারি না। আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমারও বেঁচে থাকা অসম্ভব। আমি যে শুধু এই তামিমের, আর কারো না। এই সোনালিকার উপর শুধু তোমার অধিকার, আর কারো না। বলেই সোনালিকা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও নিজের হাত দিয়ে সোনালিকাকে জড়িয়ে ধরলাম। দুইজনই দুইজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছি। একটু পরে আমিও হাত দিয়ে সোনালিকার মাথাটা উপরের দিকে তুলে বললাম, সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছো তো আমাকে? সোনালিকা এতক্ষণ রাগ আর অভিমান করে থাকলেও তামিমের হাত থেকে রক্ত পড়া দেখে সব রাগ আর অভিমান নিমেষেই জল হয়ে গেছে। এখন তামিমকে অনেক ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে তামিমের হাতটা ব্যান্ডেজ করতে হবে ভাবছে সোনালিকা। এখন ছাড়ো প্লিজ, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। তোমার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে, আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দেই। আমি নিজের হাতের দিকে একবার তাকিয়ে সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকাও কাঁদতে কাঁদতে পাশের রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। সোনালিকা একদিকে কাঁদছে, অন্যদিকে আমার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। হাতটা কাটলো কি করে? গ্লাসের টেবিলে ঘুষি মেরেছিলাম, তার জন্য কেটে গেছে। ঘুষি মারলে কেন? আমার একটু ভুলের জন্য তোমাকে কত কান্না করতে হলো, মুখটা একদম লাল করে ফেলেছো কান্না করতে করতে। তুমি তো জানো তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তোমাকে কষ্ট দিয়েছি এটা ভেবেই অনেক রাগ উঠে গেছিল, তাই ঘুষি মারছি। আমাকে কষ্ট দিয়েছো, এর জন্য কি নিজেকে কষ্ট দিতে হবে? আর তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তাই তো? সেই আবার কষ্ট দিলে আমাকে। তুমি জানো তো তোমার কষ্ট আমি সইতে পারি না। দেখেছো হাতটা কতখানি কেটে ফেলছো, কত রক্ত বের হয়েছে, তার কোনো আইডিয়া আছে তোমার কাছে? এইভাবে তুমি তো তোমাকে না, আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছ। আও, একটু আস্তে, ব্যথা পাচ্ছি তো। এতখানি কাটছে, একটু ব্যথা তো লাগবেই। এখন নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। এটা করার কি খুব দরকার ছিল? জানো তো তোমার কিছু হলে আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? তামিম, তুমি কেন এসব পাগলামি করো? জানো তোমাকে ভালো করতে কতটা কষ্ট হয়েছিল আমার? আমি এত কষ্ট করেছি কেন জানো? কেন? তোমার সাথে সাথে ভালোভাবে নিজের বাকিটা জীবন পার করতে পারি। তোমাকে রেখে যদি অন্য কারো কাছে যাওয়ার থাকতো, তাহলে কি আর এত কষ্ট করে তোমাকে ভালো পথে আনতাম? তুমি বলো, অনেক ভালোবাসি তোমাকে, কখনোই হাতটা ছেড়ে যাবে না, কথা দিলাম। কাঁদতে কাঁদতে কথাগুলি বলল সোনালিকা, আর আমি অপলক চোখে ওর দিকে তাকিয়ে অনেক মনোযোগ দিয়ে কথাগুলি শুনলাম। মনে মনে ভাবছি, আমি এমন একটা মেয়েকে সন্দেহ করলাম, ও তো আমাকে অনেক ভালোবাসে। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। আমি আমার জানেমানকে সন্দেহ করলাম। জানেমান, অনেক ক্ষুধা লাগছে। তো আমি কি করব? তুমি কি করবা মানে? ক্ষুধা লাগছে, খাবো আমি। কিন্তু আমি তো রান্না করিনি এখনো। তাহলে চলো দুজনে রান্না করে নেই। তোমার শরীর থেকে এমনি অনেক রক্ত বের হয়েছে, তুমি শুয়ে থেকে রেস্ট নাও, আমি রান্না শেষ করে এসে তোমাকে ডেকে নিয়ে যাব। সোনালিকা তামিমের হাতে ব্যান্ডেজ করে যখন উঠতে যাবে, তখন তামিম পিছন থেকে আবার সোনালিকাকে জড়িয়ে ধরে। জানেমান, আমি তোমাকে রান্না করে সাহায্য করব। আমিও আসি না তোমার সাথে রান্নাঘরে? বলেই সোনালিকা রান্নাঘরে চলে যায়। যাওয়ার কিছুক্ষণ পরে আমিও গেলাম। আমার বউটা এখন কি করছে? তোমার বউটা এখন কচি পাঠার ঝোল রান্না করেছে। তাই নাকি? কার জন্য? একটা পাজি বজ্জাত হাতের জন্য রান্না করছে। কি? আমি হাতি? ও মা, আমি কখন বললাম তুমি হাতি? তোমার কথা আমি কিছুই বুঝি না। আমার কথা এত বুঝতে হবে না, এখন একটু সরো, আমাকে ঠিক মতো রান্না করতে দাও। আহ, এই এই, কি হয়েছে তোমার? একটু সাবধানে থাকতে পারো না? এই ব্যথা হাতটা নিয়ে, যদি বেশি ব্যথা পেতে তাহলে এখন আবার রক্ত বের হতো। এমনি একটু আগে অনেক রক্ত বের হয়েছে। আমাকে এইভাবে বকছো কেন? আমি কি করেছি?
আমি তো শুধু তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তুমি তো আমার হাতটা ছড়িয়ে দিলে, আর তখনই ব্যথা পেয়েছি। সরি। আচ্ছা, এ নাও, ধরো আমাকে। বলেই জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে থাকায় অনেক কষ্টে সোনালিকা রান্না শেষ করলো। এইবার আমাকে ছাড়ো। কেন? রান্না করা শেষ। তুমি যাও, গিয়ে টেবিলে বসো, আমি খাবার টেবিল সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি কইরো, অনেক ক্ষুধা লাগছে। বলেই আমি চলে এসে টেবিলে গিয়ে বসলাম। সোনালিকা আসলো আর একটা প্লেটে ভাত দিল। কি হলো, না খেয়ে বসে আছো কেন? আমি খাবো কি করে? আমার হাত তো ব্যান্ডেজ করা। তো আমি কি করব? তুমি কি করে খাবে সেটা তুমিই জানো। ঠিক আছে, খাচ্ছি। স্টপ স্টপ, যেখানে আছো সেখানেই রাখো হাত। পাগল নাকি তুমি? তোমার হাতটা তো কাটা, তাও তুমি হাত ধুতে যাচ্ছিলে। তুমি তো বললে আমি কি করে খাবো তুমি জানো, আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই খেতে যাচ্ছিলাম। তো আমি বললেই করতে হবে সেটা? আচ্ছা, এখন হা করো, আমি খাইয়ে দিচ্ছি। সোনালিকা আমায় খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খাইয়ে দিল। তারপর আমাকে রুমে শুইয়ে দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিজেও এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বললাম না, চুপচাপ সোনালিকার হার্টবিট অনুভব করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর আমি অনুভব করলাম আমার বুক ভিজে যাচ্ছে। হাত দিতেই সোনালিকার চোখে হাত পড়ল, আর আমি অনুভব করলাম সোনালিকার চোখে জল। সাথে সাথে আমি টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এই তুমি কাঁদছো কেন? এমনি লাইট অফ করো, ঘুমাবো। হুম, লাইট অফ করে দিলাম। তামিম, তুমি যা সন্দেহ করেছো তাই ঠিক। আমি আর ইমনের মাঝে কিছু আছে, তোমাকে খুব তাড়াতাড়ি সবটা বলে দিব। এটা যে আমার দুর্বলতা ছিল। আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে ইমনের অফিসের চাকরিটাও ছাড়তে পারছি না। এখন অনেক আফসোস হচ্ছে যে কেন সেদিন তোমার কথা না শুনে রাগ দেখিয়ে চাকরিটাতে জয়েন করলাম। যদি সেদিন তোমার কথা শুনতাম তাহলে কিছুই হতো না। আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এই চাকরিটা। আর তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। আমি শুধু তোমার, আর কারো না। সোনালিকার ঘুম আসছে না, নড়াচড়া করেই যাচ্ছে। আমি আবার টেবিল লাইটটা অন করি। উফ, কি শুরু করছো তুমি? ঘুমাতে দিবে না? আমার ঘুম আসছে না তো। সোনালিকার এমন নড়াচড়া দেখে আমার অনেক রাগ হচ্ছিল, তাই কোনো কিছু না ভেবে সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কপালে হালকা করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সোনালিকার নিজের ভিতরে যত কষ্টের তৃষ্ণা ছিল সব আমার উপরে মিটাচ্ছে। আমিও বুঝতে পারলাম খুব করে আমার ভালোবাসার আদর উপভোগ করছে। 3 মিনিট পর সোনালিকা জড়িয়ে ধরেই এক হাত দিয়ে ল্যাম্পটা অফ করে দিল। সোনালিকা আমাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজকে 5 দিন হলো হাত কাটার। এখন হাত মোটামুটি ভালো, আর ভালো হবেই না কেন। এই 5 দিন সোনালিকা অফিসে ছুটি নিয়ে আমার সেবা যত্ন করেছে। আজকে আমি আর সোনালিকা দুজনেই অফিসে গেলাম। অফিসে বসে আছি। এই 5 দিনের ভিতরে একবারও ওই মেয়েটা আমাকে ফোন করেনি, আর আমিও হৃদয়কে ফোন করে বলে দিয়েছিলাম যে 5 দিন অফিস থেকে সোনালিকা ছুটি নিয়েছে। আজকে সকালে ফোন দিয়ে হৃদয়কে বলেছি সোনালিকা অফিসে গেছে, আর সোনালিকার উপরে ঠিক মতন নজর রাখতে। আমি একটা ফাইল চেক করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখেই আমার প্রচণ্ড রাগ উঠল। আমি ফোন রিসিভ করে বলতে শুরু করলাম, এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, কি চাইছিস তুই আমার কাছে? কিসের শত্রুতা তোর আমার আর সোনালিকার সাথে? কেন তুই এভাবে আমাদের সংসারে সমস্যা সৃষ্টি করছিস? জানিস তোর জন্য আমি আমার সোনালিকাকে সন্দেহ করে অনেক উল্টাপাল্টা কথা বলছি। তোর জন্য আমি আমার সোনালিকাকে কষ্ট দিয়েছি। রিল্যাক্স মিস্টার তামিম, আপনি তো দেখছি অতিরিক্ত বউ পাগলা। বউকে এতটাও ভালোবাসা আর বিশ্বাস করা ঠিক না। আপনার বউ আপনার বিশ্বাসের 12টা বাজিয়ে নিজে আনন্দে আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না আপনার সোনালিকার সম্পর্কে, কিন্তু সেটা তো বলতেই হচ্ছে। কোনটা বলতে হচ্ছে? সোনালিকা আপনার ওর ভালোবাসা আর ভুলভাল বুঝিয়ে বোকা বানিয়ে দিল। সোনালিকার সম্পর্কে একটাও খারাপ কথা বললে তোমাকে ছাড়বো না বলে দিলাম। সোনালিকা সত্যি আমাকে ভালোবাসে, আর সোনালিকা কি করছে না করছে সেই খবর কি আমি তোমার কাছে চাইছি? তাহলে কেন তুমি আমাদের মাঝে আসছো? কোল ডাউন মিস্টার তামিম, আপনি কিন্তু সত্যি একটা বউ পাগলা। আরে বউ একটা গেলে আরেকটা পাবেন।
কিন্তু একটা নষ্টা মেয়ের সাথে সংসার করে কি পাবেন? সোনালীকা তো নষ্টা, নিজের বস ইমনের সাথে অবৈধ সম্পর্কে আছে। আপনাকে আমি প্রমাণও দিচ্ছি। হেই, আই সে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সোনালিকাকে নষ্টামে বলার তুই কে? হ্যাঁ, তুই নিজেও তো একটা হিংসুটে আর খারাপ মেয়ে, যে কিনা আমাদের সুখের সংসার আর ভালোবাসা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তুই আমাদের ভালোবাসার মাঝে কেন আসছিস? ভালোবাসা? হাসালেন। আমার তো মনে হয় এটা একতরফা ভালোবাসা। শুধু আপনিই ভালোবাসেন সোনালিকাকে, সোনালিকা তো আপনাকে ভালোবাসে না আমার মনে হয়। আর আপনার এই অন্ধ ভালোবাসার সুযোগ নিয়ে সোনালিকা অন্য লোকের সাথে মজা নিয়ে বেড়াচ্ছে। আই কিল ইউ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার তামিম। আমার কথা বিশ্বাস না হলে আপনি সোনালিকার কাছে এসে দেখে নিন আপনার ভালোবাসা কি করছে। দেখার পরে হয়তো আপনি নিজেকে সামলিয়ে রাখতে পারবেন না, কিন্তু সত্যিটা দেখতে তো হবেই। কি চাই এই মেয়েটা? এত খারাপ মেয়ে হতে পারে না এই মেয়েটা। আর কি বলল? সোনালিকাকে দেখতে যেতে? মানে সোনালিকার কোনো বিপদ হয়নি তো? অসম্ভব, আমার সোনালিকার কিছু হতেই পারে না। সাথে সাথে হৃদয়কে ফোন করলাম। হৃদয়, তোর ভাবি কোথায় রে? কিছুক্ষণ আগে ভাবি ইমনের রুমে গেছে দেখলাম। ভিতরে কি হচ্ছে তুই কি দেখতে পারবি? না, ভেতরে দেখার কোনো সিস্টেম নাই। আচ্ছা তুই থাক, আমি আসছি। কিছু কি হয়েছে? এত কথা বলিস কেন? একবার বলছি থাক, আসতেছি। আচ্ছা আয়। ফোনটা কেটে তাড়াতাড়ি গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। সোনালিকাকে কয়েকবার ফোন দিলাম কিন্তু ফোনটা ধরলো না। আমি ফোনটা পাশে রেখে গাড়ি চালাতে শুরু করলাম। অনেক দ্রুত গাড়ি চালাচ্ছি কিন্তু পথ যেন ফুরাচ্ছেই না। ফোনটা আবার বেঁচে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আবার ফোন করেছে। ফোনটা রিসিভ করে, আমার বউয়ের যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। তুই জানিস না আমি কে আর তোর কি করতে পারি। এখনো সময় আছে, তোকে বলছি আমার সোনালিকাকে কিছু করিস না। মানে কি বলছেন এইসব? তুই নিশ্চয়ই আমার সোনালিকাকে কিছু করেছিস। হাসালেন। আপনার স্ত্রী তো এখন সুখের সাগরে ভাসছে। ইমনের অফিসে এসে শুধু ইমনের ক্যাবিনে চলে যান, তাহলে দেখতে পারবেন আপনার সোনালিকার আসল রূপ। আপনার সোনালিকা তো এখন নিজেই সুখে আছে। হ্যালো হ্যালো, মেয়েটা ফোন কেটে দিল। ইমনের অফিসের সামনে এসে গাড়িটা ঠিক করে না রেখেই দৌড়ে অফিসে ঢুকলাম। সিকিউরিটি আমাকে আটকাতে চাইলেও আটকাতে পারলো না। আমি অফিসে ঢুকেই হৃদয়কে ফোন করলাম। তুই কই? অফিসে। আমিও তোর অফিসে। তুই অফিসের সামনের গেইটে আয় তাড়াতাড়ি। আচ্ছা। একটু পর হৃদয় চলে আসলো। আসার সাথে সাথে হৃদয়কে জিজ্ঞেস করলাম, ইমনের কেবিন কোনটা? ওই যে ওইটা। তুই এইখানে দাঁড়া, আমি আসছি। বলেই চলে গেলাম কেবিনের সামনে। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। এটা কি দেখছি আমি? ধপ করে বসে পড়লাম। ইমনের কেবিনে ঢুকে দেখি সোনালিকা আর ইমন জড়িয়ে ধরে বসে আছে এবং চুমু খাচ্ছে। আমি যে কেবিনে এসেছি এটা তারা দেখেই নাই। সোনালিকা! তামিম এখানে আসলো কি করে? তামিম, তামিম তুমি? বাহ সোনালিকা বাহ, আমার পিছনে পিছনে তুমি এসব করে বেড়াও তা তো এতদিন শুনেছি, আজকে নিজেও দেখে নিলাম। তোমাকে এত বিশ্বাস করলাম আর তুমি কি করলে? আমাকে ঠকালে। আর ইমন, তোমাকে তো অনেক ভালো জানতাম। শুধুমাত্র তোমার জন্যই সোনালিকাকে আমি এই চাকরিটা করতে দিয়েছিলাম। আর তুমি? তামিম, তুমি যা দেখেছ এটাতে আমার কোনো হাত নেই। সোনালিকাই আমাকে থাক, তোমার আর কিছু বলতে হবে না। যা দেখার আমি নিজ চোখে দেখেছি। তাছাড়া তোমারই বা কি দোষ? একজন মেয়ে যদি একজন পুরুষের কাছে নিজ ইচ্ছায় আসে, তাহলে পুরুষ কি আর করবে? এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ইমনের অফিস থেকে বাইর হয়ে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। সোনালিকা আমার পেছনে পেছনে একটা সিএনজি নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। সোনালিকা জানে আমি এখন বাসায় যেয়ে সবকিছু ভাঙচুর করব। এই ঘটনার পরে মনে হয় না তামিম আর সোনালিকাকে আমার অফিসে চাকরি করতে দিবে। আর সোনালিকাও যে করবে না আমি জানি, কিন্তু আমি যা পরিকল্পনা করেছিলাম তা সফল হয়েছে। তামিম এখনও সোনালিকাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিবে, আর আমি এই সুযোগটারই কাজে লাগাবো। সোনালিকা বাড়ির সামনে এসে দেখে বাড়ির পার্কিংয়ে তামিমের গাড়িটা দাঁড়িয়ে আছে। সিএনজি ভাড়াটা দিয়ে দৌড়ে রুমে গেল। রুমে যেয়ে দেখে রুমের সব আসবাবপত্র ভাঙা আর তামিম বিছানার পর বসে আছে। তামিমের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। আর সোনালিকা তামিমের এই রাগটাকে অনেক ভয় পায়। সোনালিকাকে রুমে ঢুকতে দেখে তামিম বলল, এত তাড়াতাড়ি এসে গেলে যে? ইমন এত তাড়াতাড়ি ছেড়ে দিল তোমাকে, নাকি আর মজা পাচ্ছিলে না? সোনালিকা দৌড়ে এসে তামিমের পায়ে ধরলো। পা ধরে ধরে হাও মাও করে কাঁদছে আর বলছে,
বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি তেমন কিছুই করিনি। ইমন আমাকে ব্ল্যাকমেইল করছিল আর তোমাকেও মেরে ফেলার ভয় দেখিয়েছে আমাকে। আমি ভয়ে এসব করেছি। আমি শুধু তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো তামিম, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তোমার মিথ্যা বলা শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? তোমাদের দুজনের এই প্রেম কাহিনী আমি আরো আগে থেকেই জানি, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তাই এসব বিশ্বাস করি নাই। ওই মেয়েটা ঠিক বলতো, কিন্তু আমি বিশ্বাস করি নাই। তোমার উপরে সবসময় আমার একজন লোক নজর রাখতো, কিন্তু তুমি জানো না, তুমি আমাকে ঠকিয়েছো সোনালিকা। আরে তোমার চেয়ে তো বাজারের মেয়েরাও অনেক ভালো, অন্তত ওরা ওদের আপনজনকে এইভাবে কষ্ট দেয় না। আমি কি তোমাকে কম ভালোবাসতাম নাকি? কম বিশ্বাস করতাম? আমার সবটা দিয়ে তোমাকে সব সময় ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। আমাকে ধোকা দিয়ে কি পেলে বলবে প্লিজ? সোনালিকা তামিমের পা ধরে চুপ করে কেঁদে যাচ্ছে, কিছু বলছে না, শুধু তামিমের কথা শুনছে। ঠিক আছে, কিছু বলতে হবে না তোমার। আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর যত ইচ্ছা যার সাথে ইচ্ছে যে নষ্টামি করো, তখন আর বলার কেউ থাকবে না। বলেই পাটা ঝাড়া দিয়ে সোনালিকাকে নিচে ফেলে বাড়ির বাইরে চলে আসলাম। তারপর গাড়িটা নিয়ে সোজা চলে গেলাম সজীবদের বাসায়। কিরে হঠাৎ তুই, তাও আবার না জানিয়ে চলে আসলি যে? না জানিয়ে কি আসা যাবে না? কেন যাবে না, অবশ্যই যাবে। ওইদিকে কই যাচ্ছিস? ছাদে আর কিছু বললাম না, সোজা ছাদে চলে আসলাম। সজীবও পেছনে পেছনে আসছে আর বলছে, কিরে ভাবির সাথে ঝামেলা হয়েছে? হুম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না রে। আচ্ছা দোস্ত, সোনালিকা কেন আমার সাথে এমন করলো? কি দেইনি আমি ওকে? ও যদি চাইতো নিজের প্রাণটাও দিয়ে দিতাম, কিন্তু না, ও তো আমার প্রাণ না, অন্য কিছু চাই। আমি যে ওকে অনেক ভালোবাসি, কিন্তু এই কাজটা কেন করলো? আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না। সোনালিকাও তো আমাকে ভালোবেসেছিল। না, এটা ভালোবাসা ছিল না, এটা ছিল শুধু অভিনয়। ও আমাকে ঠকিয়েছে, আমি কিছুতেই মানতে পারতেছি না। দোস্ত কি বলবো, ভাবি যে এমন একটা কাজ করবে কখনো ভাবতেও পারিনি। তুই কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। দোস্ত, অনেক মনে পড়ছে যেদিন পালিয়ে বিয়ে করছিলাম, প্রায় 6 মাস আগের কথা। হ্যালো তামিম, কোথায় তুমি? কেন? আমি তো বাসায় ঘুমাচ্ছি। তোমার কণ্ঠটা এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার বিয়ে না হলে আমি বিষ খেয়ে মরে যাব, বলে দিলাম। আরে, এসব আবল তাবল কথা বলতেছো কেন? আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়। তুমি উল্টাপাল্টা কিছু কইরো না, আমি কিছু একটা করবই। আমি এই বিয়ে করব না। তামিম আসো, আমরা পালিয়ে বিয়ে করি। মানে, এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। তোমাকে না পেলে আমি বাঁচবো না তামিম। নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। আচ্ছা, তুমিও তো আমাকে অনেক বেশি ভালোবাসো, তাহলে পালাতে সমস্যা কি? আচ্ছা, আমি তোমার বাবার সাথে কথা বলে দেখতেছি। বাবা কোনোদিনই আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার সাথে আমার সম্পর্ক আছে এটা জেনেই বাবা আমার বিয়ে ঠিক করেছে। তুমি তো জানো, তুমি যতই ভালো হও বাবা তোমাকে মানবে না। আচ্ছা আচ্ছা, তো কখন পালাবে? আমি কিছু জানি না, তুমি সব কিছুর ব্যবস্থা করো। আচ্ছা, আজকে রাতে আমরা পালাবো, তুমি রেডি হয়ে থেকো। আমি সবকিছুর ব্যবস্থা করছি। তুমি ফোনটা তোমার পাশে রেখো, আমি ফোন করব। আচ্ছা এখন রাখি, কেউ যদি ফোনে কথা বলতে দেখে তাহলে সমস্যা হবে। আচ্ছা, বাই। বলে ফোনটা কেটে সজীবকে ফোন করলাম। হ্যালো সজীব। বল, এতদিন পরে ফোন করলি যে? দোস্ত, ঝামেলা হয়ে গিয়েছে। সোনালিকার বাবা তো সোনালিকার বিয়ে ঠিক করে ফেলেছে। তুই তো জানিস আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। একটু আগে ফোন করে বলেছে যদি ওকে আমি বিয়ে না করি তাহলে ও বিষ খাবে। ভাই বিশ্বাস কর, আমি সোনালিকাকে ছাড়া বাঁচবো না। কি করবি এখন, কিছু কি ভেবেছিস? হ্যাঁ, ওকে নিয়ে পালিয়ে যাব। তুই একটু ব্যবস্থা করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই সোনালিকাকে বিয়ে করে ফেল। পরে মুক্তাস আমাদের যে বাড়িটা আছে ওইখানে গিয়ে থাক, যতদিন না পর্যন্ত সবকিছু ঠিক হচ্ছে। দোস্ত, অনেক অনেক ধন্যবাদ, তুই অনেক বড় একটা হেল্প করলি। আরে বেটা, ধন্যবাদের কি আছে এখানে? তুই তো আমার ভাই, তোর আমি ছাড়া কে আছে? তোর সমস্যার কথা তো আমাকেই বলবি। রে দোস্ত, অনেক ভালোবাসি তোরে ভাই। আমিও তোরে অনেক ভালোবাসি। আচ্ছা এখন রাখি, রাতে তোরে ফোন দিলে এসে পড়িস। আজকে কি পালাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। বাই দোস্ত। বলে ফোনটা কেটে দিলাম। মনে মনে অনেক খুশি লাগছে আমার, বিয়ে করতে যাচ্ছি, কি মজা। রাত 10টা। হ্যালো, কই তুমি? আমি তো বাসায়, তুমি কই? তোমার বাসার নিচে, রেডি হয়ে তাড়াতাড়ি আসো।
2 মিনিট দাঁড়াও, আসছি। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল, আর আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি হৃদয় ফোন করেছে। অন্য কেউ হলে ফোনটা ধরতাম না, তবে হৃদয় হয়তো জরুরি কিছু বলার জন্য ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো হৃদয়, কিছু বলবি? হুম, তুই কই? কেন, কি হয়েছে? জরুরি কোনো দরকার? ভাবির ব্যাপারে কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, তুই সজীবদের বাসায় আয়। ঠিক আছে। ফোন কেটে দিয়ে ভাবছি হৃদয় কি এমন জরুরি কথা বলবে সোনালিকার বিষয়ে। কিছু সময় পর হৃদয় সজীবদের বাসায় আসলো। বল, কি বলবি? তুই ভাবিকে ভুল বুঝতেছিস। আসলে ভাবি নিজের ইচ্ছায় ইমনের সাথে কোনো সম্পর্কে জড়াই নাই। মানে, এসব কি বলছিস তুই? যা বলছি ঠিক বলছি। ইমন কলেজ থেকেই ভাবিকে ভালোবাসতো, কিন্তু ভাবি যখন কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হয় তখন তোর সাথে পরিচয় হয়। খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় তোদের, আর অল্প দিনের মধ্যেই তোদের সম্পর্কে জড়িয়ে যায়। ইমনও ভার্সিটিতেই ছিল, তোদের দেখে সবসময় জ্বলতো, কিন্তু তোকে ভয়ে কখনো কিছু বলতে পারতো না। ও মাই গড, কি বলিস? পরে কি হইল? পরে তোদের বিয়ে হয়ে গেল, আর ইমন বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলো। কিছুদিন আগে ভুলবশত ভাবি ইমনের অফিসে চাকরি নেয়। ভাবিকে দেখে ইমন আবার ভাবিকে নিজের করে পাওয়ার ইচ্ছা হলো, তাই ইমন নিজের পিয়ে মিষ্টিকে সাথে নিয়ে প্ল্যান করে ভাবিকে ফাঁসায়, আর ভাবিও ইমনের প্ল্যানের শিকার হয়ে যায়। ইমন ভাবিকে ফাঁসিয়ে নিজের সাথে অনেক ক্লোজ ক্লোজ পিক তুলে। এরপরে এই পিকগুলো দিয়ে ভাবিকে ব্ল্যাকমেল করে। ভাবি অনেকবার চাকরিটা ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ইমন তাকে মেরে ফেলার হুমকি দিত, না হলে পিক দিয়ে ব্ল্যাকমেল করতো। তামিম এতক্ষণ যাবৎ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। কথাগুলি শুনে নিজেকে আর সামলে রাখতে পারল না। সোফাতে বসেই হাউমাউ করে কান্না করছে। কিছুক্ষণ পরে নিজেকে ঠিক করে তামিম হৃদয়ের দিকে তাকিয়ে বলল, শুধু ইমন সোনালিকাকে পছন্দ করে? সোনালিকা ইমনকে পছন্দ করতো না, ঠিক না? হ্যাঁ রে, তোকে প্রতিদিন একটা মেয়ে ফোন দিত, ঠিক না? তুই চিনিস মেয়েটাকে? ওই মেয়েটাই মিষ্টি, ইমনের পিয়ে। ইমন ওকে বলেছিল তোকে ফোন দিয়ে যাতে এসব বলে, আর তোদের মাঝে পেঁচা লাগিয়ে দেয়, যাতে তুই ভাবিকে ভুল বুঝে দূরে সরিয়ে দিস। আর ইমন এই সুযোগটা কাজে লাগিয়ে ভাবিকে নিজের করে নিতে চায়। আর আমাকে এসব কিছু মিষ্টি বলেছে। এই কয়েকদিন চাকরি করে আমি মিষ্টি অনেক ভালো বন্ধু হয়ে যাই, এসব খবর নিতে পারছি। ভাবি তোকে অনেক ভালোবাসে। ভাবি ইমনের সাথে এসব কিছু করতে চায়নি, ইমন জোর করে করেছে ভাবির সাথে। তামিম হৃদয়ের কথা শুনে হতভম্ব হয়ে গেল। তামিম ভাবছে, এটা আমি কি করে ফেললাম? সোনালিকা তো আমাকে অনেক ভালোবাসে, ওরে অনেক আবল তাবল বলে এসেছি। যদি ও নিজের কোনো ক্ষতি করে ফেলে, এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। যদি এখন নিজের কোনো ক্ষতি করে, তাহলে যে আমি মরেও যাব। ইমনকে আমি ছাড়বো না। আজ ইমনের এমন অবস্থা করব যে ইমন কল্পনাও করতে পারবে না। এখন তাড়াতাড়ি সোনালিকাকে একটা ফোন দেওয়া দরকার। ফোনটা হাতে নিয়ে দেখে সোনালিকার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে দেখলো, তামিম, তুমি যখন মেসেজটা পড়বে তখন আমি তোমার থেকে বহু দূরে চলে যাব। অনেক বেশি ভালোবাসি তোমাকে, জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু যেখানে বিশ্বাস নেই সেখানে যতই ভালোবাসো তা টিকে না। তামিম, আমাদের মাঝে বিশ্বাস ছিল না। আমি অনেকবার তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় হতো যদি তুমি আমাকে ভুল বোঝো। আজকেও তুমি আমাকে সত্যিটা বলার সুযোগ দিলে না। আমি ব্যর্থ তামিম, তোমার ভালোবাসা পাবার যোগ্য আমি না। জানো তামিম, মনের কোণে ছোট্ট শেষ একটা আশা ছিল, তুমি একবার আমার কথাগুলো শুনবে, আমাকে আমার ভুলটা সংশোধন করার একটা সুযোগ দেবে। জানো তামিম, তুমি যেদিন এসে আমাকে হঠাৎ করে পেছন থেকে জাপটে ধরে চমকে দিয়ে বলেছিলে তোমার জন্য আমি সব বাজে অভ্যাস ছেড়ে দিয়েছি, সেদিন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। ওই দিন আমি তোমাকে অনেক আদর করেছিলাম। তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ছাড়া অন্য কারো কাছে যাব? আমার দেহের উপর শুধু তোমার অধিকার। আমি হয়তো কখনো প্রমাণ করতে পারবো না আমি কোনো অপরাধ করিনি, তাই তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তামিম, আমি সব সময় তোমার থাকবো, ওয়াদা দিলাম। ভালো থেকো তুমি, আর নিজের খেয়াল রেখো। মেসেজটা পড়ে মনের ভিতর কেমন যেন শীতল বাতাস বয়ে যাচ্ছে। একের পর এক কল করে যাচ্ছি, কিন্তু সোনালিকার ফোন বন্ধ বলছে। আমি হাতে মোবাইলটা নিয়ে ফ্লোরে হয়ে বসে আছি। আমার এমন অবস্থা দেখে সজীব হৃদয়ও অবাক হয়ে গিয়েছে। আমার এখন যে করেই হোক সোনালিকার কাছে যেতে হবে। আমি বসা থেকে উঠে দৌড়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় এসেই গাড়িটা পার্কিং করে দৌড়ে বাসার ভিতরে গেলাম। বাসায় গিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে সোনালিকাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। ফ্লোরে বসে ভাবছি এখন কি করে সোনালিকাকে খুঁজে পাবো। সোনালিকার মা বাবারাও এখন এই শহরে থাকে না,
আমি সোনালিকাকে আবারও একের পর এক ফোন করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। হঠাৎ করে মনে পড়লো সোনালিকা যে বাসায় থাকতো, আগে ওই বাসায় গিয়ে একবার দেখে আসবো। যেই ভাবা সেই কাজ, দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরেই সোনালিকাদের বাসার সামনের গলিতে এসে পড়েছি। গাড়ি নিয়েই বাসার দিকে এগিয়ে যাচ্ছি। বুকের ভেতরটা ধুকপুক করছে আমার। বাসাটা খুঁজে পেয়ে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম, আর দুরু দুরু বুকে পরিচিত মুখটার দরজার ওপাশে থাকার প্রার্থনা করতে লাগলাম। একটু পরে শব্দ করে দরজাটা খুলে গেল। একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। জবুতবু করে শাড়ি পরনে মানুষটাকে দেখে আমি কি রিয়াকশন দিব বুঝতে পারছি না। মুখটা পরিচিত না হলেও একেবারে অপরিচিতও লাগছে না। কোথায় যেন দেখেছি ওনাকে, মনে করতে পারছি না। মনে পড়তে গিয়েও মনে পড়ছে না আমার। যে বলেন, কারে খুঁজতেছেন? যে সাহেব, কারে খুঁজেন? কিছু তো বলেন। এমন মূর্তির মতন দরজার সামনে দাঁড়ায় আছেন কেন? আর আপনি কে? এটা সোনালিকাদের বাসা না? সোনালিকা? কোন সোনালিকা? এই নামে বাসাত কেউ থাকে না। আপনি ভুল বাসাত আইছেন সাহেব। কথাটা শেষ করে দরজাটা ধুম করে বন্ধ করে দিল মহিলাটি। আমিও হতাশ হয়ে আবার গাড়িতে এসে বসে পড়লাম। গাড়িতে বসে বসে ভাবছি, এটা সোনালিকাদের বাসা না? তাহলে কোথায় গেল ও? আর কোথায় খুঁজবো আমি আমার জানেমানকে? আমি কি আমার জানেমানকে পাবো না? সোনালিকাকে ছাড়া আমি কি করে থাকবো? যে করেই হোক ওকে আমার খুঁজে বের করতে হবেই। তামিম গাড়ি নিয়ে সোনালিকাকে আরো কিছুক্ষণ খুঁজলো, কিন্তু কোথাও সোনালিকাকে পেল না। মন খারাপ করে বাড়ি ফিরল তামিম। রাতে শুয়ে শুয়ে সোনালিকার সাথে কাটানো প্রত্যেকটা ঘটনা ভাবছে। আচ্ছা, ওই মাঝবয়সী মহিলা মিথ্যে বলেছে মনে হয় আমাকে। আসলে ওটাই সোনালিকাদের বাসা ছিল। তামিম ভাবছে মহিলাটা ওকে মিথ্যা বলছে, কারণ তামিম দুইবার গিয়েছিল সোনালিকাদের বাসায়, একবার বিয়ের পরে আর একবার বিয়ের আগে। সোনালিকার মা বাবা যখন অন্য শহরে চলে গিয়েছিল তখন একবার এসেছিল সোনালিকার মা এখানে। সোনালিকার বাবা এখনো তামিমকে মন থেকে মেনে নিতে পারেনি, তাই সে তামিমের সাথে বেশি কথা বলতো না। এসব কিছু ভাবতে ভাবতেই তামিমের চোখে ক্লান্তি বুঝে এলো। সারাদিনের এত দৌড়ঝাঁপের পর শরীর আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। সারাদিন কিছু খায়ও নি। সে সকালে একবার খেয়েছিল, রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো তামিম। সোনালিকা? ওই সোনালিকাই? আরে এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমার কাছে আসো, বলছি কি হয়েছে। জি না, এখন আসা যাবে না, অনেক কাজ বাকি আছে। আর মর্জিনা কাকিকে দিয়ে খাবার রান্না করে পাঠিয়েছে আজকে তোমার জন্য। তাড়াতাড়ি এসে খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করো। এটা কিন্তু ঠিক না জানেমান, সকাল সকাল এত বাহানা আমি শুনবো না। তাড়াতাড়ি কাছে আসতে বলছি কিন্তু। কি? সোনালিকা খাটের কাছে আসতেই তামিম টেনে বিছানায় শুয়ে দিয়ে দুই হাত পা চেপে ধরল। চোখ মেলে অপলকভাবে অনেকক্ষণ দেখলো সোনালিকাকে। বাহ, খুব সুন্দর। এত মায়া কেন তোমার মুখে? আমার সবসময় ইচ্ছা করে এই মায়ায় ডুবে থাকতে। ছাড়ো তো। ব্যথা লাগছে তো। ধরেছি কি ছাড়ার জন্য? বলে মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়লাম। বাহ, কি সুন্দর ঘ্রাণ। কি করছো? সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিছো? আমার অনেক কাজ আছে, আর অনেকক্ষণ হয়েছে মর্জিনা কাকি আসছে, আর তোমাকে না খাইয়ে যেতে না করছে মা। সকাল 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 দুষ্টুমি করবো না তো কখন করব? আর আজকে ঘুম থেকে উঠে তোমাকে পাইনি কেন? আমাকে একা রেখে চলে যাওয়ার শাস্তি ভোগ করো এখন। তোমার শাস্তি হলো সারাদিন আমি এভাবে তোমার মাঝে ডুব দিয়ে থাকবো। আরে আরে, কি করছো? পাগল হয়ে গেল নাকি? আমি পাগলই হয়ে গেছি। তুই আমাকে না জাগিয়ে দিয়ে চলে গেলা কেন? জানো না ঘুম থেকে উঠেই তোমাকে জড়িয়ে ধরি। চোখ খুলে আমি প্রথম আমার জানেমানের মুখটা দেখতে চাই। আমার মুখ দেখতে চাই, তাই না? আজকে আমি মরে গেলে কালকে বিয়ে করে নতুন বউ আনবে ঘরে, আমি জানি তো। কি বললা তুমি এটা? ঠিকই তো বললাম। বউ মরলে স্বামীর কি যায় আসে বলো? না মরে ধরো আমি কোমায় চলে গেলাম, তাহলেই তুমি আরেকটা সুন্দরী বউ বিয়ে করে আনবে। ছেলেদের কিছু থাক আর না থাক, বউ থাকা চাই চাই ঘরে। সোনালিকা, বেশি হচ্ছে কিন্তু। কি বেশি হচ্ছে? যদি এখন আমি হঠাৎ করে মরে যাই, তাহলে আগে তুমি নতুন বউ বিয়ে করে ঘরে আনবে, আমি জানি। কি বলো এসব? আমি তোমায় আমার ভালোবাসার স্পর্শ দিয়ে আগলে রাখবো। কি করছো? এখন তো ছাড়ো, আমার অনেক কাজ আছে, বললাম তো। তোমার কি মনে হয় তোমার কিছু হলে আমি নেচে নেচে বিয়ে করতে যাব? বউ মারার সাথে সাথেই তো সবাই বিয়ে করে ফেলে। সবাই করে দেখে কি তোমার তামিমেরও করতে হবে? আমার তো তুমি আছো, আর তোমাকে সারা জীবন শুধু ভালোবাসার টানে মনের ভিতর আগলে রাখবো। তোমার কিচ্ছু হতে দিব না। আর আমিও কোনো বিয়ে টিয়ে করছি না, বুঝতে পারছো?
তারপর যদি কখনো আটকা মরে টরে যাই? আবার শুরু করলা? আমি তো এখন সোনালিকাকে আরো কিছু বলতে না দিয়ে রাগ করে বিছানা থেকে সোজা উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলা ঘোমটা দেওয়া মাথায় একদম জবুতবু হয়ে বসে আছে সোনালিকার পাশে। আমি কিছু না বলে চুপচাপ গাল ফুলিয়ে একটা চেয়ার টান দিয়ে খাওয়ার টেবিলে বসলাম। দেখলাম দেশি অনেক পদের খাবার টেবিলে সাজানো। একটু একটু করে সবকিছু চেটেপুটে খেলাম। খাওয়ার মাঝে সোনালিকার সাথে একটা কথাও বলি নাই, কিন্তু অন্য কোনো দিন হলে সোনালিকা কান জ্বালিয়ে ফেলতাম। সোনালিকাও কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর প্লেটে এটা ওটা উঠিয়ে দিচ্ছে। আমি খাওয়া শেষ করে হাত ধুয়ে বয়স্ক মহিলাটার দিকে তাকালাম। আপনাকে সোনালিকা কাকি বলে ডাকে? ঠিক আছে, কাকিমাকে বলবেন ওনার হাতে রান্না অসম্ভব সুন্দর। আমি অনেক দিন পরে আজকে মন ভরে খেলাম। এখানে তো শুধু তিতা করল্লা আর লবণ ছাড়া খাবার খাই প্রতিদিন। কি যে বলেন, সোনালিকা মামুনি তো অনেক ভালো রান্না করে। আমার কথা শুনে মর্জিনা কাকি হেসে ফেললেন। আর তখনই একবার মুখটা দেখলাম আমি। এই মুখটা খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় জানি এই মুখটা দেখছি। ভাবতে ভাবতেই আমার ঘুম ভেঙে গেল। মনে করার চেষ্টা করছি কোথায় এই মুখটা দেখেছি। কে এই মর্জিনা কাকি? খাট থেকে লাফ দিয়ে উঠে বসলাম। আরে, এই মহিলাই তো আজকে দরজা খুলেছিল। তাহলে কি ইচ্ছে করে মিথ্যা বলেছেন মহিলাটা? ওটাই তাহলে আমার জানেমানের বাসা। আমার মনে হয় ও বাসায় আছে, না হলে ওই মহিলাটা শুধু শুধু মিথ্যা বলবে কেন? সোনালিকাকে খুঁজে পেলে এইবার একদম নিজের কাছে আগলে রাখবো, কোথাও যেতে দিব না। আর ওই ইমনের ব্যবস্থাও কালকে করতে হবে। শালার সাহস কত বড়, আমার কাছ থেকে আমার জানেমানকে আলাদা করতে চায়। ওরে কালকে বুঝাই দিব, আমার জানেমানের দিকে কেউ নজর দিলে আমি তার কি হাল করি। তামিম কি করবে ভেবে পাচ্ছে না। আজকে সারাদিন অনেক কষ্টে গেছে, এখন অনেক ভালো লাগছে, কারণ সে তার সোনালিকাকে খুঁজে পেয়েছে। আর কিছুক্ষণ পরেই সোনালিকা আবার তামিমের কাছে চলে আসবে। কথাটা ভাবতে ভাবতেই ঘড়ির দিকে চোখ গেল তামিমের। ঘড়িতে এখন 2টো বাজে। 2টো অনেক গভীর রাত। সকাল হতে এখনো আরো 4-5 ঘন্টা বাকি আছে, কিন্তু তামিমের এখনই সোনালিকে দেখতে ইচ্ছে করছে। এতক্ষণ অপেক্ষা করতে হবে ভাবতেই গলা শুকিয়ে গেল তামিমের। আরো 5 ঘন্টা? অসম্ভব, আমি কিছুতেই এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমি এখনই গিয়ে আমার জানেমানকে দেখব। আর কিছু না ভেবেই তামিম বেরিয়ে পড়ল। সকালে জানালার পর্দাটা নাড়ে ওঠায় একটু ভোরের আলো এসে সোনালিকার চোখে পড়ল, আর ঘুম ভেঙে গেল। সোনালিকা নড়তে গিয়েও একটু নড়তে পারল না, কারণ পেছন থেকে ওর কোমর পেঁচিয়ে একেবারে বুকের সাথে চেপে জড়িয়ে রেখেছে 2টো হাত। এই হাত দুটো সোনালিকার অনেক পরিচিত। এই হাতের স্পর্শটাও সোনালিকার অনেক পরিচিত। এর আগেও অনেকবার এই হাতের স্পর্শ পেয়েছে। সোনালিকার হাত দুটো আলতো করে স্পর্শ করতেই কেঁপে উঠল। সোনালিকা ভাবছে, তামিম কি করে আসতে পারে এখানে? ও তো জানে না আমি এখানে, তাহলে কি করে আসলো ও এখানে? না না, এটা হয়তো আমার স্বপ্ন। বলেই সোনালিকা হাত দুটো থেকে মুক্তি পাবার জন্য নাড়াচাড়া শুরু করে দেয়। নাড়াচাড়ায় হাতের বাঁধনটা একটু আলগা হতেই মানুষটার মুখের দিকে তাকালো সোনালিকা। রুমের মধ্যে হালকা আলোতে মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না সোনালিকা, কিন্তু অনুভব করতে পারছে। হ্যাঁ, এটা আমার তামিম। হঠাৎ করেই বাতাসে পর্দাটা সরে যেতেই সোনালিকা তামিমের চেহারাটা স্পষ্টভাবে দেখতে পেল। আজকে তামিমকে এত কাছ থেকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে সোনালিকার। একদিনেই তামিমের মুখটা একেবারেই শুকিয়ে গেছে। সোনালিকা তামিমের দিকে তাকিয়ে ভাবছে, এই তুমিটাকে আমি বড্ড ভালোবাসি। আমার অস্তিত্বের সাথে মিশে গেছো তুমি। চাইলেও নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারি না। জানি কালকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করব? আমার তো কিছু করার ছিল না। আমি জানি তুমি যদি সব কিছু জানতে তাহলে ইমনকে মেরে ফেলতে, কারণ তুমি তোমার জানেমনকে অনেক বেশি ভালোবাসো। সোনালিকা আলতো করে তামিমের ঘুমন্ত মুখে হাত রেখে নিখুঁতভাবে দেখছে। তামিমের চোখ মুখে ক্লান্তি দেখেই সোনালিকা বুঝতে পারল তামিম কালকে সারাদিন কিচ্ছু খায়নি। সোনালিকা তামিমের কাছ থেকে যখন নিজেকে ছাড়িয়ে উঠতে যাবে, তখন তামিমের ব্রুজোড়া কুঁচকে গেছে। এটা দেখে সোনালিকা হেসে দিল। সোনালিকা এগিয়ে গিয়ে তামিমের বুকে মাথা রেখে তামিমকে জড়িয়ে ধরল। তামিমও শক্ত করে ওকে বুকে জড়িয়ে নিয়েছে। সোনালিকাও তামিমের বুকে নাক ঘষে চোখ বুঝল। কিছুক্ষণ এমনভাবে থেকে সজীবকে ফোন দিল। সজীব, দোস্ত তুই কই? দুলা সড়ক আছি। কোনো দরকার? একজনকে মারতে হবে। কাকে আর কেন? আজকে বিকেলে তুই দেখা কর, পরে সব বলছি আমি। আচ্ছা ঠিক আছে। বাই। বলেই তামিম ফোনটা কেটে দিল। সোনালিকা এখনো ঘুমিয়ে আছে দেখে তামিম পাশে গিয়ে সোনালিকে জোরে জোরে কপালে চুমু দিচ্ছে।
তামিম এমন করছে দেখে সোনালিকা ঘুম থেকে উঠে পড়ে, আর এটা দেখে তামিম বলতে শুরু করে, ডিয়ার জানেমান, আই এম সরি। আমি বুঝতে পারি নাই তোমাকে ইমন চুমু করছে। এটা দেখে কিছুতেই মাথা ঠিক রাখতে পারি নাই, তাই এত কিছু বলেছি। এখন আমি সব কিছু জানি। আজকেই ওই ইমনের শেষ দিন। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ইমনকে আমার থেকে বাঁচাতে পারবে না। তামিম, তুমি এসব জানলে কি করে? বলেছিলাম না তোমার উপরে আমার একজন লোক নজর রাখছে, ও আমাকে এসব খবর এনে দিয়েছে। পরে আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তুমি বাসা থেকে চলে এসেছিলে। তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। অনেক কষ্টে তোমার এই বাসাটা খুঁজে বের করি, কিন্তু ওই কাকি মিথ্যা বলেছিল এইটা তোমাদের বাসা না। তাহলে পরে জানলেন কি করে এটা আমাদের বাসা? সত্যি ভালোবাসাকে ঈশ্বর কখনো হারাতে দেয় না, তাই ঈশ্বরই পথ দেখিয়ে দিয়েছে। সোনালিকা, সরি তো জানেমান। ভুল করলে শাসন করে শুধরে নিবে, এভাবে ফেলে চলে আসার কোনো মানে হয় না। আমার তোমাকে ওইসব বলার আগে একবার তোমার কথাটা শোনার প্রয়োজন ছিল, কিন্তু আমি শুনিনি। আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি একা ফেলে আসবে? আমার তুমি ছাড়া কে আছে? অনেক একা হয়ে যাব তোমাকে ছাড়া। কথা দাও, যত বড়ই ভুল করি আর কখনো একা ফেলে চলে আসবে না। আর কখনো তোমাকে কষ্ট দিব না। একা ফেলে আসার তো প্রশ্নই আসে না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে তামিম। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ। কান্না করতে করতে কথাগুলো বলল সোনালিকা। কথাগুলো বলা শেষ করে আমার বুকে মাথা রেখে কান্না করছে। তুমি শুধু আমার। যে তোমার দিকে নজর দিবে তাকে শেষ করে দিব আমি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমার রুমে এলে কি করে? তুমি তো আমাকে আরো অনেক আগে একবার বলেছিলে তোমার রুমের বারান্দাটা দিয়ে চাইলেই তোমার রুমে এসে পড়া যায়। তোমার না ইচ্ছে ছিল, তুমি আমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে এলে। আমি চুরি করে সবাইকে ফাঁকি দিয়ে বারান্দা টপকে তোমার কাছে যেন আসি। তুমি বারান্দা টপকে এসেছো? পড়ে গেলে কি হতো? আর কেউ চোর ভেবে যদি তোমাকে... কি আর হতো, বউয়ের সাথে দেখা করতে এসে না হয় একটু মাইর খেলাম। ভালোই হতো। সেটাই। ওই বাসায় ফিরে চলো না। যাবো তো, কিন্তু কিছুদিন ভাইয়ের এখানে থেকে যাই। আচ্ছা, কিন্তু বেশি দিন না। আচ্ছা বাবা। সোনালিকাকে বুকে ঝাপটে ধরে একেবারে বুকের ভিতরে জড়িয়ে নিলাম। সোনালিকাও আমাকে জড়িয়ে ধরল। সোনালিকা, তোমাকে কিছু বলার ছিল। বলো। একটা অসম্ভব সুন্দর হাসি আছে, তাকে আমি বলি লাজুক হাসি। লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে অল্প ঠোঁট কামড়ে হাসি। প্রিয়, তোমার এই হাসিটাই আমার ভীষণ প্রিয়। অনেক বেশি ভালোবাসি তোমাকে প্রিয়। আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রিয়। বলে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আমিও সোনালিকার কোমরে ধরে নিজের আরো কাছে এনে ভালোবাসার স্পর্শ উপভোগ করছি। বিকেলবেলা। কই তুই? আমি প্রিয় স্বপ্ন অফিসের সামনে বসে আছি, তুই তাড়াতাড়ি আয়। আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে হৃদয়কে ফোন করে ওইখানে আসতে বললাম। ওইখানে কোনো কাপড় আনিনি, তাই শুধু হাত মুখ ধুয়ে যখন বেরিয়ে আসতে যাব তখন সোনালিকা রুমে এলো। কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজ আছে, আর আমি তোমাকে 2 দিন পরে এসে নিয়ে যাব। রেডি হয়ে থেকো। আজকে না গেলে হয় না? না, কাজটা একটু বেশিই জরুরি, আর আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এখন যাই, আর আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। আচ্ছা, ভালো মতো দেখে শুনে যেও। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি পৌঁছানোর আগেই হৃদয় এসে পড়ে। কেমন আছিস সজীব? ভালো আছি, তুই? এই তো। তারপর অফিস কেমন চলছে? ভালোই। হঠাৎ তুই এখানে যে? তামিম ফোন করে আসতে বলল, তাই চলে আসলাম আমার ভাইটার সাথে দেখা করতে। ওই তো তামিম চলে এসেছে। হোয়াটসঅ্যাপ গাইস। ভালো, তোর কি খবর বল? আর ভাবি কেমন আছে? এই তো চলতেছে আর কি। সোনালিকা ভালো আছে। এখন বল, কাকে মারতে হবে আর এত জরুরি কেন? হৃদয় সজীবকে সবকিছু বুঝিয়ে বলতো। আচ্ছা। হৃদয় সজীবকে সবকিছু ভালোভাবে বলল। সজীব কিছু শুনে অনেক রেগে যায়। কুত্তার এখন কই পামুরে হৃদয়? তামিম আমার ভাই, আমি ছাড়া আমার ভাইটার এই দুনিয়ায় কেউ নাই। অসুখের জন্য আমি নিজেই এই শহর ছেড়ে অনেক দূরে চলে গেলাম, যাতে ও ভালো থাকতে পারে আর কখনো যাতে এই খারাপ জগতে না আসতে পারে। ভাই তুই বাসায় যা, বাসায় গিয়ে শান্তিতে একটা লম্বা ঘুম দে। সকালে উঠেই শুনবি ওই ইমন আর এই দুনিয়াতে নাই। হা হা হা। না দোস্ত, ওরে আমি আমার নিজ হাতে মারতে চাই। আচ্ছা মারিস। হৃদয় শালার যাইয়া তুললে আনতে পারবি না? পারমু। দাঁড়া, তোর লগে আরো কিছু পোলাফান পাঠাই। কথাটা বলে সজীব পকেট থেকে ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছি সবকিছু। জাহাঙ্গীর। ভাই বলেন। একটাকে তুলে আনতে হবে। আমি প্রিয় স্বপ্ন অফিসের সামনে আছি, আর হৃদয় লোকটাকে চিনে। ওই তোকে সবকিছু বলে দিবে কি করতে হবে। তুই কই আসস এখন? ভাই আমি মুক্তার কাছে আছি, এইখানে হৃদয় রে পাঠাই দেন।
ঠিক আছে, আর তাড়াতাড়ি কাজটা করিস। আচ্ছা ভাই। ফোনটা কেটে দিল সজীব। হৃদয়, তুই আমার গাড়ি নিয়ে যা, জাহাঙ্গীর মুক্তাস আছে। এই নে গাড়ির চাবি। হৃদয় গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো, আর এইদিকে আমি আর সজীব বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাত 8টার দিকে জাহাঙ্গীর আর হৃদয় ইমনকে ধরে নিয়ে আসলো। ইমনের হাত পা মুখ সব বাঁধা। ইমনকে এনে ধাপ করে ফ্লোরে ধাক্কা মারলো হৃদয়। তামিম, হালারে দৌড়ে আনার সময় অনেক জ্বালাইছে। মরার সময় আইছে না, এই জন্য আর কি এমন ফাল পারতাছে। তামিম ইমনের মুখের বাঁধন খুলে দিল। ইমনের মুখে বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ইমন বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সোনালিকাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, তাই এসব করেছি। প্লিজ তামিম, আমাকে মাফ করে দাও। আমি আর ওর দিকে তাকাবই না, সোনালিকাকে নিজের বোনের মতো দেখমু। বেঁচে থাকলে তো থাকবি, সোনালিকা শুধু আমার, কেউ সোনালিকাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। যে আমার আর সোনালিকার মাঝে আসবে তার একমাত্র শাস্তি মৃত্যু। বলেই তামিম সজীবের হাত থেকে পিস্তলটা নিয়ে গুলি চালিয়ে দিল ইমনের বুকে। ইমন হাত পা ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে ইমনের শরীরটাও নিস্তেজ হয়ে গেল। জাহাঙ্গীর আর হৃদয়, তোরা দুইজন লাশটা আইমন নদীতে ফেলে দিয়ায়। আর তামিম, এইবার তুই খুশি তো? তামিম সজীবকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, তুই আমার রক্তের কেউ না, কিন্তু কি জানিস তুই আমার সব। কে বলেছে আমি এতিম? আমার তুই আছিস। তোর মতন একটা বন্ধু ভাই থাকা মানে দুনিয়ার সব থাকা। আচ্ছা, এইসব বাদ দে। আমি থাকতে কেউ কোনোদিন তোকে কষ্ট দিতে পারবে না। আমার এখন যেতে হবে রে। তুই ভালো থাকিস ভাই আমার, আর বাবিকে আমার সালাম দিস। আচ্ছা দিব, তুইও ভালো থাকিস। বলেই একবার বুকটা মিলিয়ে দুইজন বসা থেকে উঠে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে দুইজন দুই দিকে চলে গেলাম। আমার উদ্দেশ্য বাসায় গিয়ে ভালো মতন গোসল করে একটা লম্বা ঘুম দিব। 2 দিন পরে। তুমি এই 2 দিন আমাকে একবারও ফোন করনি কেন? আর আমি ফোন দিলেও ধরনি কেন? অনেক রাগ হচ্ছে ঠিক না? তোমাকে রাগানোর জন্য এমন করেছি। আমার বউটাকে রাগলে অনেক মিষ্টি লাগে। অসভ্য লোক, খুশি লাগছে না তোমার? খুন করে ফেলবো একদম। খুন করেই ফেলো আজকে, দেখি কেমন খুন করতে পারো। আরে এই, আমি আচমকা সোনালিকাকে পাজাকোলা করে তুলে নিলাম। আমার বউটা রাগ করেছে তাই না? রাগ অভিমানগুলো আমি নিজের স্টাইলে ভাঙাই। কি বলো বউ? ছাড়ো বলছে আমাকে। তাহলে এমন করছো কেন? কেমন জানি লাগছে। কেমন লাগছে? যদি কখনো ছেড়ে চলে যান? আর কখনোই এমন হবে না। সত্যি? কসম, আর কখনোই এমন হবে না। কসম করা ভালো না, নিজের অমঙ্গল হয়। আমার অমঙ্গল হলে কার কি? আমার স্বামীর অমঙ্গল হলে তো আমারই হবে। তাই নাকি? আর কখনো কসম করবেন না। আচ্ছা আসো এখন। কোথায়? বুকে নিয়ে গল্প করতে ইচ্ছে করছে বলে পাজা কোলে করে নিয়ে খাটে রেখে সোনালিকাকে বুকে নিয়ে কপালে চুমু খেয়ে ভালোবাসি। এখন থেকে রোজ এভাবে বলা লাগবে। বলবো তো। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। সোনালিকাকে আলতো করে বিছানায় শুইয়ে হাত দুটো চেপে ধরে আমার দিকে ঝুঁকলাম। সোনালিকা আমার চোখে মুখে সেই নেশা ধরানো চাউনিটা দেখতে পেল। আমি কিছুক্ষণ সোনালিকার মুখটা দেখে ওর মাঝে ডুবে গেলাম। তারপর আলতো করে হাতটা ধরে হাতে একটা কামড় দিয়ে সোনালিকাকে ছেড়ে দিলাম। আহ! সোনালিকা, একটা জিনিস চাই, দিবে? কি চাও বলো? আমার একটা পিচ্চি রাজকুমারী চাই। ইস, সরো তো। রাজকুমারী হবে না, আমার পিচ্চি রাজকুমার আসবে। না, বলছি না আমার ছোট্ট রাজকুমারী চাই। না না না, বলছি না রাজকুমারী চাই মানে চাই। সরো, দিব না রাজকুমারী। আচ্ছা দিতে হবে না, দেখা যাক আগে কে আসে, রাজকুমারী নাকি তোমার দুষ্ট রাজকুমার। কি বললা তুমি? আসো, রাজকুমারী হোক বা রাজকুমার, আনার ব্যবস্থা করি। অসভ্য লোক একটা, মুখে কিছু আটকায় না। আটকাতে পারবো না, তুমি তো। ছাড়ো, চেঞ্জ করব। গায়ে কিটকিট করছে শাড়িটা। আহারে, কাছে আসো। কষ্ট হচ্ছে না খুব বাবুটার? আমিও তোমার কাছে আসি, আর তুমি আমার 12টা বাজাও। না বাবু, আমি কি করে তোমার 12টা বাজাই বলো? তুমি তো শুধু আমার। তোমার 12টা বাজলে আমার লস। বলেই সোনালিকার কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। সোনালিকাও আমার স্পর্শে হারিয়ে গেল ভালোবাসার অন্য এক দুনিয়ায়। কয়েক বছর পর হয়তো সোনালিকা আর আমার ভালোবাসার রাজ্যে গুটি গুটি পায়ে হেসে খেলে বেড়াবে কোনো ছোট্ট রাজকন্যা বা ছোট্ট দুষ্ট রাজকুমার। এভাবেই সোনালিকাকে নিয়ে না হয় আমার ভালোবাসার রাজ্যে সুখে থাক। সমস্ত দূরত্ব, সমস্ত অবিশ্বাস, সন্দেহ ঘুচে গিয়ে জিতে যাক ভালোবাসারা। নিজেদের ভালোবাসার সংসার নিয়েই না হয় সুখে থাক সমস্ত ভালোবাসার মানুষগুলি। সমাপ্ত।
এতদিন ধরে ভালোবাসার টান গল্পটার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।